তুমি বশীকরণ করতে এসছো, প্রবলেম চলছে, কিন্তু তুমি আসতে পারো, সেইখানে টেনে দেওয়া যায়। ক্রিয়া করে খাওয়ানোর জিনিসের সাবজেক্টের উপরে গিয়ে ঘুরিয়ে তুমি টেনে দেওয়া যায়। এরকম আইসিইউতে কোনো পেশেন্ট বসে বা হসপিটালাইজড হয়েছে, তার জন্য কি তুমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে পারো না? করতেই পারো, একটা পার্সেন্টেজ চান্স থাকেই তাকে বাঁচিয়ে দিতে। এগুলো ক্রিয়া টানা যায়, কিন্তু সেটারও একটা পার্সেন্টেজ, বুঝতে পারছো? এবার তুমি যদি শত্রুকে ভাবো, বিষয়টা হচ্ছে এটাই, তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমায় আগে ছবল মারবে। পুরুষ নারী নির্বিশেষে সম্পর্কের জায়গা ছেড়ে তুমি ছেড়ে দাও না, একটা বন্ধু পয়সা মেরে দিয়ে চলে যাবে। তোমার যদি পয়সা থাকে, দেখবে এখানে আজকে বন্ধুর উপরে বন্ধু বিশ্বাস করে না কেন? পয়সা, তুমি তার উপরে সব ছেড়ে দিয়ে তুমি কোনো কাজে যাও, ব্যাস গল্প। শক্তি তুমি যে রকম অর্জন করবে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, যে ধর্মের যা হোক, আদিবাসী হোক, তোমার শক্তি কি আছে সেটার উপর নির্ভর করবে তার প্রয়োগ। তন্ত্রটা তো প্রয়োগ, সাধনটা হচ্ছে শক্তি। তো যে বিদ্যাতেই তুমি যাও, তার শক্তি। আজকেই আমার সকালবেলা একজন ক্লায়েন্ট এসছে, বলছে আমার শরীরের উপরে জিন আছে। ওটা তান্ত্রিক না, আন্তরিক রোগ। হ্যাঁ, ওগুলো আন্তরিক রোগ, ভাইরাস, ওগুলো ভয়ঙ্কর ভাইরাস। আর ওই ভয়ঙ্কর ভাইরাসের জন্য আজকে একজন সাধককে লোক বলে ভণ্ড, সাহস পায়। আজকে লোক চ্যালেঞ্জ করে নেয়, হ্যাঁ আমার সব ডিটেলস দিচ্ছি, করে দেন। আমিও বলেছি চ্যালেঞ্জ রইলো, অ্যাকসেপ্ট, আয় তোর বাড়িতে আমাকে 6 মাস 9 মাস কাজ করবে, বংশের বাতি বন্ধ করে দেবো, একটাও জ্বালতে দেবো না, এমন তেহেলকার ডটকম করে দেবো না যে বাড়িতে উনুনের হাড়ি চড়বে না। হ্যাপি নিউ ইয়ার। আজকে আপনারা ভিডিওটা দেখছেন, আজকে জানুয়ারি ফার্স্ট উইক। আপনাদের নিউ ইয়ারটা খুবই ভালো কেটেছে আমি আশা করতে পারি। ইভেনচুয়ালি আপনারা অনেক অনেক জায়গায় ঘুরতে গেছেন, অনেক মজা করেছেন। আর কোথায় কোথায় গেছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যারা যাননি তারা নিশ্চয়ই আমার ভিডিও তাদের বাড়িতে তাদের ঘরে বসে দেখে এনজয় করেছেন, এটা আমার কনফিডেন্স। বিকজ আমাদের সাথে কে আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আর কেউ না, তিনি অশোক মহারাজ। আজকে অনেক রকম একটা তন্ত্র, অনেক রকম কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। আজকের এই এপিসোডটা অনেক কোশ্চেন্স নিয়ে হবে, যেখান দিয়ে অনেকের কনফিউশন ক্লিয়ার হবে। এই কোশ্চেনের অ্যান্সার কে দেবে? আমাদের অশোক মহারাজ, আপনাদের সকলের প্রিয় দ্য ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। যে সাধনাটা কি মুক্তির জন্য, না এটা একটা শক্তি পাওয়ার নেশা? সব থেকে বড় প্রশ্ন এটা, যে বহুদিন ধরে মানুষের কাছে আমি শুনে এসেছি, বা সবার কাছেই শুনি, তন্ত্রটা মুক্তি পাওয়ার কি রাস্তা নাকি, এরকম। কিন্তু আজকে প্রশ্নটা একদম একটা জায়গায় গিয়ে সঠিক সঠিক লাগছে। তার কারণ সাধনা। সাধনা প্রথম হচ্ছে যে এটা মুক্তি পাওয়ার জন্য কিনা, আবার বলছে সাধনা যেখানে এটা শক্তি পাওয়ার জন্য কিনা। দুটোই ঠিক, দুটোই ঠিক। দুটোই ঠিক, দুটোর একটাও ভুল নয়। তার একটা বড় কারণ, যিনি সাধনা করছে তার ইচ্ছার উপর নির্ভর করবে তিনি কি সাধনা করছেন। অর্থাৎ যেরকম হয় না যে আমি যখন কোনো দেব বা দেবীকে সাধনা করছি, তিনি যখন সন্তুষ্ট হন তখন তিনি আমাদেরকে বলেন যে
তুমি কি চাও। অনেক জায়গায় এটা প্রথম অবস্থা আমরা শুনে এসেছি, তুমি কি চাও তোমাকে এই দেব। কিন্তু যুগের পরিবর্তন হতে হতে এই জায়গার একটা বড় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার ফলে কি চাও অর্থাৎ দেবী দর্শন বা দেব দর্শনের জায়গায় যখন আসে, তখন আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে না। যিনি সাধনা করেছেন তেমনি সাধনা করতে 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 যদি আমার মনে হয় যে আমি আমার পঞ্চভূতে লীন হতে চাই, আমি মুক্তি চাই, আর যেন জন্ম না হয়, ঠিক আছে, বৈকুণ্ঠ ধাম, তো এটার জন্য কন্টিনিউ সাধনা করে যান। তিনি আর এই যে আমাদের চাওয়া পাওয়ার দুনিয়া সেটার থেকে ঊর্ধ্বে চলে যান। তিনি আর কিছু চান না। এই চান না বলে বেশ কিছু সাধক পন্থার পরিবর্তন করেন। সব থেকে বেশি এই ধরনের পন্থায় যারা গেছেন, এক সময়ের তাদেরকে বলা হতো অঘোরী। সব থেকে বেশি তারা এই পন্থা গেছেন যারা সব সময় নিজেকে লীন করতে চেয়েছেন, আমার কোনো চাওয়া নেই পাওয়া নেই, তাই তিনি বস্ত্রকে ত্যাগ করেছেন, রাগকে গায়ে নিয়েছেন, তাই না, মরাকে খেয়েছেন। কিন্তু আর অন্য সাধকেরা এই জায়গায় আসেনি। তাদের মাত্রায় কম যারা এই ধরনের ইচ্ছাকে শেষ করেছেন, যে আমার কোনো ইচ্ছা নেই, আমি তোমার কাছে নিজেকে লীন করতে চাই। কিন্তু আবার অনেক সাধক আছেন যারা এই সাধনার শক্তিকে প্রয়োগ করেছেন। সেই শক্তির প্রয়োগ বিভিন্ন রূপভাবেই হতে পারে, কিন্তু সেই শক্তির প্রয়োগ যখন করেছেন তখন কি হয়েছে, এই প্রয়োগ করতে গিয়ে নিজের ইচ্ছেকে সেই জায়গায় কনভার্ট করেছে, ঘুরিয়েছে। তাহলে এক জায়গায় মুক্তি আর এক জায়গায় শক্তি প্রাপ্তির ইচ্ছা। কারণ আমি যখন শক্তিকে প্রয়োগ করব তখন শক্তির কাছে কি চাইছি, যে আমি শক্তি প্রয়োগ করতে চাই, তোমার শক্তি দাও। আর আরেক জায়গায় বলছি, মা তুমি আমায়, বা হে দেব, হে পিতা তুমি আমায় নিয়ে নাও, আমি তোমার মধ্যে লীন হতে চাই। আর আরেকজন বলছে আমি তোমার থেকে নিতে চাই। ঠিক এইটাকে বুঝতে কঠিন হচ্ছে। একটু সিধেভাবে বলি, তাহলে যখন মহাভারতের যুদ্ধের প্রথম পর্ব শুরু হতে চলেছে, তখন দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে এসেছিল। আমরা জানি গল্পের মধ্যে শ্রীকৃষ্ণ শুয়ে রয়েছেন, অর্জুন পরে এলেন, দুর্যোধন মাথার সামনে বসে আছেন। কৃষ্ণ উঠবে, দুর্যোধন চাইবে। অর্জুন কৃষ্ণের পায়ের সামনে রইলেন, ঠিক আছে, নমস্কার করলেন। কৃষ্ণ চোখ খুললেন। একটা কন্ট্রোভার্সি হলো, কৃষ্ণ জানতেন ব্যাপারটা, কন্ট্রোভার্সি তৈরি করেছিলেন। কিন্তু উত্তর একটা জায়গায় এলো কি, যে আগে অর্জুন চাইবে, তারপরে দুর্যোধন চাইবে। এটাই অর্জুন চাইলেন কি, আপনি আমার সঙ্গে থাকুন। দুর্যোধন কি চাইলো, আপনার সব সেনা আমাকে দিন। একজন লীন হতে চাইলো আর একজন শক্তি নিতে চাইলো। সেরকম সাধক কিছু আছেন যারা লীন হতে চান, যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তোমায় আমি দর্শন করতে চাই, ব্যাস শেষ, আমি তোমার মধ্যেই নিজেকে লীন করতে চাই। আর আমাদের মতন কি আছে, মা তুমি আমায় শক্তি দাও, আমি বশীকরণ করবো, মা তুমি আমায় শক্তি দাও, আমি মারবো, মা তুমি আমায় শক্তি দাও, আমি বিদ্বেষণ করবো, মা তুমি আমায় শক্তি দাও, উচ্চাটন করবো। কখনো বলছে ভূত পেয়ে তুই আয় ওকে মার, তোর এই শক্তি দে। এটা তো অনেকবার বলেছেন আপনি, শুনেছি যে মানে তন্ত্র এখন অনেকে শিখতে চায়। হ্যাঁ, কেন কি কেউ বলে না যে সাধনা করব, সাধনা করব। তো সেই ক্ষেত্রে সাধনের জন্য, অর্থাৎ যে আমরা সাধন করি, সেই সাধন ক্ষেত্রে দুটোই প্রযোজ্য। পঞ্চভূতের দুনিয়াতে চলে যাওয়া, লীন হয়ে যাওয়া, আবার শক্তি সঞ্চয় করে তাকে প্রয়োগ করা। তাহলে কি মানে ইচ্ছে পূরণ করাটাই কি তন্ত্রে? দুটোই ইচ্ছে পূরণ করা,
তন্ত্র নয়, সাধনা হচ্ছে ইচ্ছে পূরণের রাস্তা। আচ্ছা, সাধনাটাই হচ্ছে ইচ্ছে পূরণের রাস্তা। সেই ইচ্ছে আমার যাই হোক গিয়ে, আমার ইচ্ছে ঈশ্বর প্রাপ্তি হোক, তো দুটোই তো ভালো। কোনো তো খারাপ নেই, দুনিয়াতে খারাপ বলে কিছু হয় না তো। পৃথিবীতে হুম খারাপ বলে কিছু হয় না তো। ধরো একটা চোর, হুম তার কাজ কি? একটা চোর চুরি করবে। তার কাজ তো। হ্যাঁ, একটা পুলিশ, তার কাজ কি? চোরকে ধরবে, অন্যায়কে রুখবে। অন্যায় করবে। এই তো। এবার শুধু চোরকে ধরবেটাই ভাবি, তো পুলিশ পুলিশের কাজ করে, চোরকে ধরে, চোর চুরি করে। চোরের অ্যাঙ্গেলে চোর ঠিক, পুলিশের অ্যাঙ্গেলে পুলিশ ঠিক। আচ্ছা, তো কারুর অ্যাঙ্গেলে গিয়ে সেটা ভুল হলো? না মানে সিচুয়েশন ওয়াইজ দেখতে গেলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। যেরকম চোর সবসময় কি চুরিটা কি মানে শিখে এসছে বলে চুরি করছে এরকম না, যদি তাকে ভালো পথ দেখানো হতো তাহলে সে ভালো কাজটা পুলিশকে খারাপ পথ দেখানো হচ্ছে, তাহলে খারাপ পথে যাক। বিষয়টা হচ্ছে ন্যায় অন্যায় বলে কিছু হয় না। আচ্ছা, যদি ন্যায় এবং অন্যায় বলে কিছু হতো, তাহলে সূর্যের তাপ প্রখর হতো না, সূর্যের তাপে খরা হতো না, সূর্যের তাপে তোমার আমার মতো লোকের ট্যান পড়তো না। এটাও তো অন্যায়। আবার সূর্যের তাপ যদি না থাকতো তাহলে এই দুনিয়াটাও তৈরি হতো না। হ্যাঁ এটাও তো ন্যায়। সেটাই। তো ন্যায় অন্যায় কিছু নেই আমার পরিভাষাতে। যার যার দৃষ্টিভঙ্গিতে, ওই যে স্ব স্ব ক্ষেত্রে স্ব স্বভাবে সবই সঠিক, তো যার যার ক্ষেত্রে যার যার দৃষ্টিভঙ্গিতে সবই সঠিক, কেউ কোনোটাতেই ভুল নয়। বুঝতে পারছো? তাই সেখানেতে ন্যায় অন্যায় বলে কিছু নেই। আচ্ছা, শুনেছি তন্ত্র দিয়ে বশ করা যায়, এটা কি সত্যিই করা যায়? হ্যাঁ, তন্ত্র দিয়েই তো এই প্রয়োগগুলো, এই প্রয়োগগুলো করতে গেলে অ্যাকচুয়ালি তন্ত্রটা হচ্ছে প্রয়োগ বিদ্যা। আচ্ছা, বুঝতে পেরেছো? সাধনাটা করে যখন কোনো মানুষ, এই যে তোমার প্রশ্ন ছিল না যে শক্তিটাকে ঠিক কিনা, শক্তি অর্জন করা, এইখানেই তন্ত্রটা আসে। আচ্ছা, সাধনা করে আমি শক্তিকে অর্জন করছি। শক্তিকে অর্জন করছি কি? শক্তির শক্তিকে অর্জন করছি। আচ্ছা, পুরো শক্তিকে কেউ অর্জন করতে পারে না, দাসত্ব বোধে কেউ নিয়ে আসতে পারে না কাউকে। তার শক্তিকে তুমি নিয়ে আসতে পারো, একজন শক্তি তার শক্তিকে নিয়ে আসতে পারো। এবার তার সেই শক্তিকে সেখানে প্রয়োগ করা হয়। এবার সেই প্রয়োগের মধ্যে ধরে নাও বশ করার কথাই আমরা ভাবছি, যে মানুষকে নিজের দুনিয়াতে ধরে রাখার ক্ষেত্র, নিজের দুনিয়াতে নিজের ইচ্ছে মতন কম বেশি পরিচালনা করার ক্ষেত্র, সেটাকেই আমরা বশীকরণ বলছি। বশীকরণের প্রকার ভেদ আছে, কিন্তু তাকেই তো আমরা বশীকরণ বলছি। এই বশীকরণ সম্ভব, 100% বশীকরণ করা যায় তন্ত্রের দ্বারা। আপনি ধরুন কাউকে চেনেন না, হ্যাঁ, তো তাকে বশীকরণ করতে পারবেন? এই তো বশীকরণের প্রকার ভেদ আছে। এই প্রকার ভেদের মধ্যে যাকে আমি চিনি না, এক, তার ধারে পাশে আমি যাব না, দুই, তাহলে বশীকরণ হবে না। যাকে আমি চিনি না, যার ধারে পাশে আমি যাব না, তার ওপর বশীকরণ হবে না। তার মানে বশীকরণ করতে গেলে তার ধারে পাশে যেতে হবে। না চিনতে পারে সে আমায়। ধরো ওই মোড়ের মাথার বা ওই দিকের একটা মেয়ে বা একটা ছেলে আছে, তাকে একজনের বশে করব। সে তাকে চেনে না, কিন্তু সে তাকে চেনে। যে ক্রিয়া করবে সে চেনে, যার ওপর ক্রিয়া হবে সে চেনে না। তা বলে কি বশীকরণ হবে না? 100% হবে। শর্ত আছে। সেই শর্তটা হলো, ওই যে বশীকরণ যার ওপর করছে তাকে তার ধারে পাশে থাকতে হবে, অর্থাৎ তার চোখের র্যাডারে থাকতে হবে। র্যাডারে থাকতে হবে, সেটা সবসময় মানে
কম বেশি কম বেশি? সব সময় তাকে সেখানে থাকতে হবে, যেতে আসতে হবে, যাতে যখন তার ওপর এর প্রভাব আনা হবে, হুম, সেই প্রভাবের ছায়া যখন তার উপর পড়বে, তখন সেই মানুষটা যেন দেখতে পায় এই মানুষটাকে, তখন তার মধ্যে একটা অ্যাট্রাকশন ভাব তৈরি হবে। আচ্ছা, বশীকরণের অনেক প্রকারভেদ আছে বলেছি না, হ্যাঁ। আকর্ষণ, মোহন, বশীকরণ। আচ্ছা, আমরা বশীকরণ তথাকথিত যা বলি হুম, সেটা বশীকরণ নয়, তার আগে আরো পার্ট ক্রিয়া আছে, পার্ট আছে। হ্যাঁ। এবার ধরো আমি ওকে বশীকরণ করব, হ্যাঁ, ও আমায় চেনে না, আমি ওকে চিনি। হুম, এবার আমি বশীকরণের বিভিন্ন জিনিস করে প্রয়োগ করলাম ওর ওপর, হলো। আচ্ছা, যখন ওর উপর এই প্রয়োগ ধরছে, তখন আমি ওর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছি, যেরকম প্রেম করতে হলে বারবার ঝুঁকি মারে তাকায় না হ্যাঁ, কলেজে, ও তো চেনেই না, হুম, সেরকম ওর ধারে পাশ দিয়ে যাচ্ছি, আসছি, সামনে সামনে ঘুরছি, তখন আমার এই ক্রিয়ার প্রভাব যখন ওর উপরে আসবে, তখন না ও আমার দিকে ঘুরে তাকাতে একটা বাধ্য হবে। আচ্ছা, যখন ও আমার দিকে ঘুরে তাকাতে বাধ্য হবে, এই যে ঘুরে দেখলো এক দুবার, এবার আমার এই প্রভাব ওকে রাত্রিবেলায়, স্বপ্নের মধ্যে, অন্য সময় ভাবনার মধ্যে হুম, আনতে বাধ্য করবে যে আমার মুখটাকে, ও মানে মানে আমার সত্তাটাকে ওর হ্যাঁ, মস্তিষ্ক মধ্যে হুম, আসতে বাধ্য করবে। বশীকরণের প্রথম স্তর হচ্ছে আকর্ষণ ক্রিয়া, তার মস্তিষ্কের মধ্যে সেই মানুষের জলছবিকে প্রতিস্থাপিত করা। আচ্ছা, তার মানে ও যেখানে দাঁড়িয়ে আছে বা দেখছে, সে হয়তো খেয়াল ধরো ওর করছে না বাড়ি, আমাকে। ওর বাড়ি এখানে আছে, হ্যাঁ, সে এবার আমি ওর উপরে অ্যাপ্লাই করেছি, বাড়িতে পুঁতেছি পুঁতেছি, নানা রকম ক্রিয়া করেছি, হ্যাঁ, তার তো একটা প্রবলেম হয়ে গেল। হুম, এবার আমি ওর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করি, ও যখন বেরোচ্ছে তখন আমি ওর পাশ থেকে যাচ্ছি, ও আমাকে দেখছে, এমনি হ্যাঁ, দেখছে। এই দেখতে দেখতে যখন আমার ক্রিয়ার প্রভাবটা ওর উপরে পড়বে, যে আর তখন না, পাঁচজন- তখন ও আমাকে আমার অ্যাবসেন্সে দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমি বলছি। যে অ্যাবসেন্সে দেখবে, তখন ওর মনের ভিতরে ওটা ঘুরতে থাকবে। এবার মনের ভিতর যখন কিছুদিন ঘুরবে, তখন যখন আবার আমাকে প্রেজেন্টে দেখবে, তখন ও আমাকে একটু দেখতেই থাকবে, বা ওর মনে ইচ্ছে জাগবে হুম, আমাকে একটু দেখি। আচ্ছা, এই আমাকে একটু দেখুক, এই যে ইচ্ছেটা জাগতে শুরু করবে, আস্তে আস্তে এই জাগরণটা বাড়তে শুরু করবে। আচ্ছা, এই জাগরণ বৃদ্ধি যখন হতে থাকবে, তখন গিয়ে বাঁধ ভাঙা টান সৃষ্টি হবে। এই টানেতে আমার প্রপোজাল বা আমার উপস্থিতি, বা তার তরফ থেকে আমার প্রতি প্রপোজাল, আচ্ছা, হয় আমার প্রপোজাল একসেপ্ট, বা তার তরফ থেকে আমার প্রতি প্রপোজাল আসা, বা সে হয়তো কিছু ইঙ্গিত দেবে। আচ্ছা, আচ্ছা, যেরকম ধরো যাচ্ছ তুমি রাস্তা দিয়ে, কেউ তোমাকে সারা করে, বা যার উপরে করেছে, সে যদি অনেকক্ষণ তোমাকে চোখে চোখে দেখে, হুম, তাহলে কি হলো, একটা এটা ইঙ্গিত তোমাকে করা, একটা রাস্তা দিল। হ্যাঁ, সে কিছু বলতে পারলো না, কিন্তু একটা রাস্তা দিল হুম, যে তুমি এগোতে পারো। হুম। মানে এই বশীকরণটাই যে অ্যাট্রাকশনটা, সেটা হচ্ছে যে আর পাঁচজনের মাঝখানে আমি যেহেতু করছি, আমাকে ওর সামনে বারবার করে দেখানো। ওই যে আমরা জল ছবিটাকে ওর হ্যাঁ, মাথায় ইনপুট করা শুরু করছি, এবার যদি তুমি না থাকতে, এই জল ছবিটা তো আসতোই না। হ্যাঁ, এই যে ক্রিয়াটা করেছি আমি, এই ক্রিয়াটা তখন তার মধ্যেই আসবে যখন তোমাকে সে দেখবে। তার আগে অব্দি তার কোনো জল ছবি আসবে না, ক্রিয়ার এফেক্ট দিয়ে দেবে, কিন্তু তার মধ্যে কোনো রকম সেটা ব্যাপারটা আসবে না। তা শুনেছি এই ক্রিয়া করতে নাকি কিছু নখ, চুল বা কাপড়, আমি এগুলো এক ভাষায় বলি ডিএনএ, ডিএনএ। মানে ওই ডি রাইবোনিউক্লিক অ্যাসিড এটা না, আমি বলি ডিএনএ, মানে আমি আমার ক্লায়েন্টদেরকে বোঝানোর ক্ষেত্রে বলি ডিএনএ। কেন বলি, যে ব্যবহার করা জামা, হুম, এর মধ্যেও ডিএনএ থাকে, থাকে কি না? হুম, অ্যাজ এ সায়েন্স বলে হ্যাঁ, যে একটা মানুষ কন্টিনিউ একটা জামা ব্যবহার করলে তার মধ্যেও তার কিছু হুম, মলিকুলাস পার্টিকুলার্স থাকে। থাকবে, চুল হুম, ডিএনএ, নখ, নখ ডিএনএ, ডিএনএ, রক্ত ডিএনএ, সালাইভা ডিএনএ। তাহলে আমার বডির ময়লাটাও ডিএনএ আছে। ময়লাটা কেন ডিএনএ আছে? ওর মধ্যে মৃত কোষ, কোষটা থাকে। জামা কাপড়ের মধ্যে এই কোষটাই থাকে, কিন্তু জানো তো, যা চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাই না বলে জিনিস নেই এরকম না তো। গুরুদেব কি করে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জয় শলাকায় চক্ষুর্মিলিতং তস্मै শ্রী গুরুবে। গুরুদেব তো চক্ষুটাকে খোলে, আমাদের জ্ঞান চক্ষুটাকে। তার আগে অব্দি তো আমি বলতেই পারি সব ঢপবাজি।
সব মিথ্যা। হুম, আমি জানি না, তাই একটা অশিক্ষিতকে যদি প্রশ্ন করি, ভাই পড়াশোনা আছে, বলবে দেখ বেটা মিথ্যা, ডববাজি। এগুলো কি পড়া? এগুলো কি, হ্যাঁ পড়াশোনা বলে কিছু আছে নাকি? ওই যারা বলে যে এই যে সাধন তন্ত্র, এ ভণ্ডামি ডববাজি, ওরা তো ওই ওই গন্ডমূর্খ। হুম, তার জন্য তার কাছে ওই জ্ঞান নেই। হ্যাঁ, যার কাছে এই জ্ঞান আছে তার কাছে জ্ঞানই আছে। হুম, তো সেই ক্ষেত্রে এই ডিএনএটার সাবজেক্টটা ঘুরিয়ে বেরিয়ে আসে। হুম। অনেকে প্রশ্ন হতে কাপড়টার মধ্যে ডিএনএ কোথায়? ওর মধ্যেও আছে। হ্যাঁ, কোনো সময় তো আমরা এমনিও যখন এই যে কেটে গেল, আমি নর্মাল ছেড়েই এই যে দিলাম। চুল করলাম, হ্যাঁ, তাতেও চুলগুলো তো দি- চারপাশে কোথাও আমাদের হ্যাঁ, হচ্ছে। একটা ডাক্তার বলছে যে আমাদের ব্লিচ করা ফেসিয়াল করার প্রয়োজন হয় না, কারণ আমাদের সেল কিছুদিন বাদে বাদে আমরা কন্টিনিউ তাকে ত্যাগ করতে থাকি, তাকে আমরা বুঝি না, চিনতে পারি না, বুঝতে পারি না, কিন্তু ত্যাগ করতে থাকি অটোমেটিকলি। তাই অটোমেটিকলি তুমি তোমার ফেসিয়াল তোমার বডি করতেই থাকে, হুম, খোলস মোচন যেটা হুম, করতেই থাকি আমরা। বেশি বোঝা যায় শীতকালে, খুব খুসখুস করলেও চামড়া উঠছে, হ্যাঁ, শুষ্ক হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে, এমনি অবস্থায় বোঝা যায় না। তো এই বোঝা যায়। ডিএনএটা চারিদিকে আমাদের থাকে। থাকবে। তো সেই ডিএনএ দিয়ে, অর্থাৎ তার ওই ব্যবহার করা কাপড়, চুল, নখ, যা হোক, এই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা ব্যবহার করি। এটার মধ্যেই ওই মানুষটার ডিএনএ, ডিএনএ কি কাজ করে? ডিএনএ ওই তাকে অ্যাট্রাক্ট করবে। ডিএনএ, আমাদের ডিএনএ কি কাজ করে? আমাদের ডিএনএ, আমরা বলি না বাপের মতনই হয়েছে, হ্যাঁ, মানে বাপের ডিএনএ আমার মধ্যে আছে, তাই হ্যাঁ, বাপের গুণাবলীও আমার মধ্যেই আছে। heredity। হ্যাঁ, মায়ের ডিএনএ আমার মধ্যে আছে, তাই মায়ের ডিএনএ হ্যাঁ, আমার মতন, তাই না? হ্যাঁ, তো এই যে ক্ষেত্রটা আমাদের পরিচালনা করে, আচ্ছা, বাপের মতনই হয়েছে, হ্যাঁ, বাপের রক্ত তো হবে না, রক্ত কথা বলে। এই হ্যাঁ, দিদিমারা দাদুরা তো বলেই এলো, মা, মা সব থেকে বেশি মায়ের কাছে শোনা যায়, রক্ত বলবে না, রক্ত কথা বলে। হুম, ওই রক্ত কথা বলে, আচ্ছা, তার মানে এই যে মানুষের ক্যারেক্টার, হুম, এই ডিএনএ সৃষ্টি করে। হুম, তো সেই ডিএনএটাকে যখন আমি নিচ্ছি, নিয়ে যখন আমি আমার ক্রিয়াযোগের মধ্যে রাখছি, তখন আমি বিশেষ বিশেষ পদ্ধতি ছাড়াও আমি আমার চিন্তন দিয়ে, আচ্ছা, আমার শক্তি দিয়ে সেখানে সেই ডিএনএটাকে কমান্ড দিচ্ছি যে তুমি একে ভালোবাসো। আচ্ছা, আমি সেই ডিএনএটাকে কি করছি, কমান্ড করছি। কমান্ড করার জন্য আমার চিন্তা ভাবনার জন্য একটা পুতুল বানাচ্ছি, হুম, সেই পুতুলের মধ্যে ওটাকে দিচ্ছি, দিয়ে আমি কি করছি, মননের মাধ্যমে আমি ওই পুতুলটাকে হুম, তার রূপদান করছি। বিভিন্ন, ধরো আমি যদি একটা ক্রিয়াটাকে বোঝাই তাহলে বোঝাতে হয়, ধরো একটা পাঠা বলি দিলাম, ভেড়া বলি দিলাম, ককলাস বলি দিলাম, পেচক বলি দিলাম, হুম, কালো বিড়ালের বলি দিলাম, বা স্বরক্ত আহুতি। এই জিনিসগুলো দিয়ে সেই পুতুলের বুকের মধ্যে হুম, সেই সাবজেক্টের নাম লিখছি, যাকে আর যার ডিএনএ ওর মধ্যে আছে। আচ্ছা, ধরো স্বরক্তকে বাদ দিয়ে দিলাম, কারণ ওটার অনেক রকম কাজ আছে, শুধু স্বরক্তকে বাদ দিয়ে বাকি রক্তগুলোকে নিলে তার নাম বুকের মধ্যে লিখলাম। হুম, এই বুকের মধ্যে লেখার জন্য আমরা দুটো অধ্যায়কে ব্যবহার করি, তিনটে অধ্যায়কে ব্যবহার করতে পারি: অষ্টপদদল, ষটকোণ, পেন্টাগন। এই তিনটের মধ্যে তার নাম লিখবো, দেবদত্তের নাম লিখবো, মানে যার উপরে ক্রিয়া হবে তার নাম লিখলাম। হুম, এবার বীজাক্ষরে স্থাপন, তার মধ্যে সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা। হুম, তাহলে যার যত মাইন্ড স্ট্রং হবে, এক জায়গায় কনসেন্ট্রেশন হবে, সে তত ভালো সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে। অর্থাৎ সে মনে মনে চিন্তনের মাধ্যমে তাকে প্রাণ প্রদান করছে। হুম, এবার যখন আমার প্রাণ প্রদান হয়ে গেল, তখন আমরা কি করছি, মন্ত্রের মাধ্যমে তাকে কমান্ড প্রদান করছি। আচ্ছা, ওম উচ্ছিষ্ট চণ্ডালিনী সুমুখী দেবী মহাপিশাচিনী অমুকাং অমুকের বশমানায়। তার মানে আমি একটা পাওয়ারকে ডেকে নিয়ে আসছি, ডেকে নিয়ে এসে ওকে কমান্ড দিচ্ছি, ওই পাওয়ারকে ইনপুট করছি ওর মধ্যে, দিয়ে ওকে কমান্ড করছি। হ্যাঁ,
অমুকাং অমুকের বশমনায়, অমুকাং অমুকের প্রতি মহাকর্ষণায়, অমুকাং অমুকের প্রতি সম্মোহনায়। তাহলে এই যে আমি বলছি যে ধরো আমি কি বললাম, ওই যে সাধনার এর আগে এলাম, শক্তিকে দরকার, শক্তির শক্তিকে, তাহলে ওই শক্তির শক্তিকে তখন কমান্ডের জায়গায় ফেলছি, ওই আইসি বসানোর মতন বসিয়ে কি বলছি যে অমুককে, এই যে এখন এই বডির মধ্যে এই অমুককে অমুকের বশ করো। এই যে ক্রিয়াগুলো করে, রিচুয়ালগুলো করে, ধরো যজ্ঞ ক্রিয়া আছে, পাঠা বলি আছে, এখানে বিভিন্ন রকম বলি আছে, যার মানে যে যে আমরা যে পন্থার মধ্যে দিয়ে যাব, বা যা আমাদের আমাদের যেরকম আমার তো কুক্কুট বলি অনেক বেশি হয়, মুরগি বলি যেরকম যাই, আমার প্রচুর পরিমাণে মুরগি বলি আছে, পাঠা বলির ব্যাপার আছে, শোল মাছ বলির আছে, মাছ বলির ব্যাপার আছে, মাছের আহুতি আছে, যেটা আমার এই আজকের দিনেতেও কয়েকদিন আগে যে এই সময় যা আমার যারা দেখবে তারা দেখতে পাবে যে যজ্ঞের মধ্যে আমি মাছের গোটা মাছের, হ্যাঁ দেখেছি। আর এই যে লেবুও দেখেছি, লেবুও দিতে দেখেছি। এগুলো এই যে বলি, এই বলিগুলোর প্রদান হয়, এই বলিগুলো যেরকম হচ্ছে রক্তের মধ্যে, রক্তের মধ্যে না, রক্তটাকে নিয়ে ভাতের মধ্যে মাখিয়ে সেটার আহার প্রদান করা হয়। তো একটা রিচুয়াল হয়, বিভিন্ন রকম রিচুয়াল। এই আহারটা কাকে প্রদান করা? এটা প্রেতকে আহার প্রদান করা হয়, কারণ অ্যাকচুয়ালি আমি প্রেত বিদ্যার মধ্যে প্রয়োগ করি বলে আমি প্রেত বিদ্যার মধ্যে যাই। তখন এই প্রেত বিদ্যার মধ্যে যাওয়া, এই প্রেতের মধ্যে অনেক রকম আর আছে, মাথার ঘিলু দিয়ে বেতালকে খেতে দিতে হয়, কলার মধ্যে দিয়ে, যেরকম মানে অ্যাকচুয়ালি এত ডিটেলস বলে দিলে গন্ডগোল কি হচ্ছে, যে কোনো কারণে কেউ যদি এই আমার এই পুরোটা শুনে গিয়ে ক্রিয়া করতে যায়, কারণ আমি ক্রিয়াতে অনেক কিছু লুকিয়ে রেখে বলছি, আমি স্বীকার করে নি, অন্যরা স্বীকার করবে না। তো মানে তুমি তো পুরোটা জানো না, তুমি একটা বেতালকে খেতে দিচ্ছ, শুনে নিলে ও কলার মধ্যে দিয়ে মাথার ঘিলু দিয়ে বেতালকে খেতে দেয়, আমিও বেতালকে খেতে দেবো ক্লায়েন্টকে, মানে দেখানোর জন্য। কিন্তু বিপদ হচ্ছে যে এর আগে পিছের অনেকগুলো গল্প আছে, সেটা তো আমি বলি না। তাহলে তুমি তো শুনে তোমার ক্লায়েন্টের সামনে একটা বড় বুক ফুলিয়ে 56 থেকে 66 হয়ে গিয়ে দেখাতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো, রিচুয়ালগুলো করা হয় যখন হয়, তো এই খাবার দেওয়া, ডেকে আনা, এগুলোর মধ্যে দিয়ে কমান্ড দেওয়া হয় বারবার, আমি তোমাকে ডেকে আনবো, আর প্রেতেদেরকে ক্রিয়া করতে গেলে খাবার দিতেই হবে মাস্ট। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু এই যে আপনি যে খাবারটা দেবেন, ঠিক আছে, সেটা না হয় প্রসিজারের মধ্যে দিয়ে দেবেন, এবার আমি তো এগুলো জানি না, সেই জন্য তো পুরো বলি না। হ্যাঁ ঠিক আছে, আমি যদি বলেও দিলেন, তাহলে আমি যদি দিই তাহলে আরো বড় বিপদ, তাহলে কি আসবে? 100% খেতে আসবে। হ্যাঁ, সবকিছু বললাম কি মাইন্ডের, তুমি দেখো কি বলছো, ধরো ওম লিং মা বগলামুখী, মা বগলামুখী বীজ বাদ দিয়ে দাও, সব বীজ বাদ দিয়ে দাও, আলটিমেট বলছি মা বগলামুখী, আমার শত্রু অমুক, তার মুখটাকে আটকে দাও, পাটাকে আটকে দাও, তা আমার এগেনস্টে যেন না যায়, এটা করে দাও, হে মা বগলামুখী আমার এই ইচ্ছেটাকে পূরণ করো, হয়ে গেল, বা হে মা বগলামুখী আমায় রক্ষা করো। এই তো গল্প, মানে পুরো মন্ত্রের মধ্যে ঘোরে। এতে আমরা বগলামুখীর একটা মন্ত্রকে সোজা সাপটা বাংলায় বাংলায় মোটা মোটা ভাবে ভাবি, তাহলে গেল আলটিমেট আমার মনের কথাই আমি বলছি, এবং একে মন দিয়ে বলছি। এবার চলে গেলাম বেতালে, আমার ক্রিয়া ফ্রিয়া সব দেখলো, সব কিছু হলো, রিচুয়ালের সেগমেন্ট অর্থাৎ এই এনভায়রনমেন্টটা তৈরি করে ফেললো, সিধে সাপটা ভাবে সে এনভায়রনমেন্টটাকে তৈরি করে ফেলেছে। শ্মশানে গেল, একটা নিম কাঠের পুতুল বানালো, তার মধ্যে আর ইচ্ছে দিয়েই প্রাণ প্রতিষ্ঠা করে ফেললো, ইচ্ছে দিয়েই, যে এই চোখ নাক কান মুখ খুব ইচ্ছে দিয়ে, খুব মন ভরে, এই সব করে যখন রিচুয়াল করে ডাকবে, এবার আসার পর তো সামলাতে হবে রে বাবা। একটা ছোট্ট গল্প বলি তাহলে বুঝবে। রোজ একটা ব্রাহ্মণ মানে পিতাদের সব পূর্বপুরুষদের দিতে যেত, এই পিণ্ড খাবার দিত, তো রোজ দিত, দিলাম, নদীতে দিয়ে চলে এলাম, এরকম করতে 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 একদিন বহুত বড় দুর্যোগ এসছে, মানে ঝড় বৃষ্টি জল, আর ওর জ্বরও রয়েছে। তো রোজকার ব্যাপার এটা দেয়,
মনটা খুঁতখুত করছে, কিন্তু এত ঝড় জল হচ্ছে আর শরীরটা খারাপ, বেরোতে পারলো না। হুম, জানলার সামনে বসে বসে ভাবছে এটা কি হবে, এটা কি ঠিক হলো, করলো। আমরা যা রোজ করি তা না করতে পারলে ওখান থেকে একটা মুচি যাচ্ছে, হুম, ও দেখে ওকে ডাকলে, এদিকে আয়। ব্রাহ্মণ ডেকেছে, হুম, যেতেই হবে। বললো তোকে এই পয়সা দেবো, তুই আমার এইটা, আমার সব মা বাবা এদের নাম করে এটা দিয়ে আসবি নদীতে। বললো হ্যাঁ দেবো। ওকে সব দিয়ে দিল, যা দিয়ে আয়। এবার ও ভাবছি এই তো পয়সা দিলাম, সবকিছু মারা ঢপ মারবে, দেবে না, আমাদের যেমন নিজেরাই নিয়ে নেবে নাকি? রগড় দেখো না। গিয়েও দিয়ে এসছে, ফিরছে যখন তখন ডেকে, যাই এদিকে আয়। তুই দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। দিসনি? বলে না দিয়েছি। বল কি হয়েছে? বললো আমি বললাম এরকম আপনার এই জিনিস, তোমরা এসে নাও। ও নিল, হাত বাড়ালো, আমি হাতে দিলাম, নিয়ে চলে গেল। হাত বাড়ালো, হাতে দিল। নিয়ে চলে গেল। এবার ও ধাবাক করে বসে পড়লো। হ্যাঁ, বলে এত বছর ধরে আমি দিয়ে গেলাম, নিল না, তুই হাত বললি, হাত বাড়লো। আমি বললাম হ্যাঁ তুমি তো দিয়েছো আমাকে এরকম বলে, আমি তো তাই করলাম, তাই তো হাত বাড়লো। মাইন্ডের খেলা বস। আচ্ছা, এই মাইন্ডটা কিন্তু এখানের না, আমি বারবার হাত দেখাচ্ছি এখানে, কিন্তু মাইন্ডটা হবে এইখানের। হুম, এই মাইন্ডের খেলা। হুম, এই মাইন্ড থেকে যখন তুমি ওখানে তার জুড়তে পারবে, তখন স্ট্রেট লাইন। আচ্ছা, আচ্ছা, তো সেইখানেতে রিচুয়ালটা জিনিসপত্র দেখো, হুম, সে ডাকলো, এইখান থেকে চলে এলো, আর রিচুয়ালের জিনিসগুলো নিয়ে চলে গেল, ও তো চলে এলো। হুম, ও এতদিন ধরে বারবার এইখান থেকে হিসেব লাগাচ্ছিল, মন্ত্র পড়ছিল, হচ্ছিল না। তো সবকিছু এখানের ও, তন্ত্রের, অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাধনা মুন্ডু কেটে চলে। রাহুতে আধ্যাত্মিক জগতের সাধনা হয় না, কেতুতে হয়। কেতুতে হয়? হুম। আচ্ছা, রাহুতে আধ্যাত্মিক জগতে কোনো সাধনা হয় না। হুম, রাহুতে যারা আধ্যাত্মিক জগতে সাধনা করতে বসে তারা সিদ্ধি লাভ করতে পারে না, পারে না? না সহজে হয় না। হুম, আমি এর আগেও স্বীকার করেছি, 25 বছর ধরে আমি একটা সাধনার পিছনে রয়েছি, ওটা রাহুতে করেছি। আর আমি আমার জীবনের সাথে বাকি সব কেতুতে করেছি। আচ্ছা, আচ্ছা, রাহুতে আধ্যাত্মিক জগতের সাধনা হয় না বললেই চলে। আচ্ছা, আমি ওই জায়গাটায় দেখলাম যে যাকে বশীকরণ করো, আপনি তান্ত্রিক, ঠিক আছে, আপনি করে দেবেন, ঠিক আছে, যাকে বশীকরণ করব আর যে আসছে করানোর জন্য, যাকে বশীকরণ করব তার ডিএনএ লাগবে। আপনি একটা দেবীকে ডাকলেন, তার তাকে চেনালেন, একে বশীকরণ করতে হবে। এটা যে করাচ্ছে তাকে চেনাচ্ছেন কি করে সেই দেবীকে? একদম সঠিক প্রশ্নে ঢুকেছো দেখছি, শিখে গেছো। একদম সঠিক জিনিস, তারও ডিএনএ লাগবে। তারও ডিএনএ লাগবে? হ্যাঁ, এক, দুই, যজমানকে বসতে হয় এই কারণে। ও, যজমান তার সেই, আবার বলছি, তন্ত্র কিন্তু রাহু দিয়ে হয় না, কেতু দিয়ে হয়। অর্থাৎ গলার ওপরের অংশ দিয়ে ভাবলেই সব গেল, হুম, গলার নিচের অংশ দিয়ে ভাবলে সব পেলে। তাকেও এই যোগটা দিতে হবে ওখানে। হুম, তাকেও যজ্ঞের সামনে বসতে হবে, ক্রিয়াতে বসতে হবে, খাবার দেওয়ার সময় থাকতে হবে। তাকেও বলতে হবে হুম, যে আমি অমুক অমুক অমুকের সন্তান, হুম, আমার গোত্র এই। যদি গোত্র থাকে, মুসলিমদের গোত্র নেই, তাদের কি হবে না? হবে তো। তো তার যা পরিচয়, বংশ পরিচয়, হুম, সেটা দেবে, দিয়ে বলবে আমি অমুকে, এই একে আমি নিজের বশে করতে চাই, মানে যে ক্রিয়াটা করছে সেই হুম, ক্রিয়াটা, আমার এই ইচ্ছেটাকে তুমি পূরণ করে দাও। তার বদলে আমি তোমাকে এই আহার এনেছি, তার বদলে আমি আহুতি দিচ্ছি, আমার এই আর্জিটাকে গ্রহণ করো, আমার ইচ্ছেটাকে পূরণ করো। হুম, সব জায়গাতে এই সাবজেক্টেই আসবে, সেই জন্য একে বলা হয় সংকল্প। সংকল্প বিনা কর্মহীনা। সংকল্প নেই, কর্মের কোনো ফল নেই। নেই। তাই অনেকে বলে, ওই তোমার প্রশ্ন ছিল যেটা 2 মিনিট 10 মিনিটের হ্যাঁ, কাজ, 2 মিনিটের বশীকরণ, 10 মিনিটের 10 মিনিটের বশীকরণ বশীকরণ হয়তো, হয়? হ্যাঁ হয়তো। যখন রেজাল্ট বেরোয় সেটাতে কয়েক সেকেন্ডে হয়, লোকে বলে অত মিনিটে হয়, আমি বলি 2 সেকেন্ডে হয়। 2 2 সেকেন্ডে সেকেন্ডে হয়? বশীকরণ।
2 থেকে 1 সেকেন্ডের বেশি বশীকরণের সময় লাগে না, কিন্তু রেজাল্টটা বেরোতেই ওই সময়টা, বাকি সময়টা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। মানে মা দিদিমাদের কাছে শুনেছি যে টুকটাক 6 মাস। এটা কি মানে এটা কি সত্যি? টুকটাক 6 মাস, এটা ঠিক, হুম, কিন্তু তন্ত্রমন্ত্র 6 মাস না। আচ্ছা। প্রত্যেকটা জিনিসের নিজস্ব ভ্যালিডিটি আছে, হুম, কিন্তু প্রত্যেকটা ভ্যালিডিটির এক্সপায়ারি ডেট আছে। সেই কারণেই এখনকার সময় হুম, বহু ক্রিয়ার প্রয়োগ কন্টিনিউ থাকে। এই যে প্রয়োগটা কন্টিনিউ থেকে যায়, হুম, সেই একটাই কারণে প্রয়োগ শেষ হওয়ার পর 6 মাসের ভ্যালিডিটি পড়বে। প্রয়োগটা শেষই হলো না, 6 মাসের ভ্যালিডিটিও বললো না। তো প্রয়োগটা হতেই থাকবে। হ্যাঁ, মানে ধরো প্রয়োগ আমি তোমাকে খাওয়ানোর জিনিস দিচ্ছি, হুম, হুম, খাওয়ানোর মাধ্যমে বশীকরণটা সব থেকে বেশি। ওই যে টেনে আনলাম আকর্ষণ, হুম, তারপর তার মনের ভিতরে হতে থাকলো মোহন, তারপর সে আমার সঙ্গে কথা বললো, বন্ধুত্ব হলো, সুযোগ বুঝে টুক করে খাইয়ে দিলাম খাবারের মধ্যে দিয়ে, একটু গায়ে সেন্ট মেখে গেলাম, এই টিপ লাগিয়ে গেলাম, এই কাজল পরে গেলাম, আচ্ছা। ঠিক আছে, এই লিপস্টিক লাগিয়ে গেলাম, এই যে বিভিন্ন মাধ্যম, এই যে চা খাওয়ালাম, হুম, এই যে পায়ের তোড়া গিফট করলাম, এই আংটি হুম, গিফট করলাম, হুম, বস্ত্র গিফট করলাম, এর মধ্যে দিয়েই তন্ত্র চললো। এইবার যখন তন্ত্র চললো, হুম, তখন কি হলো, ওর মনের ভিতরেও সব আস্তে আস্তে উথাল পাতাল হতে শুরু করলো। আচ্ছা। খাওয়ানোর মাধ্যমে ওর ডিএনএ কে আমরা কি করেছি, কমান্ড হুম, দিয়েছি, আমার ডিএনএটাকেও কমান্ড দিয়ে রেখেছি, ওর হুম, শরীরে গিয়ে আস্তে আস্তে বংশ বিস্তার করতে শুরু করলো, প্রভাব বিস্তার করতে শুরু করলো। আমি হুম, বংশ বিস্তার বলি কারণ প্রভাব বিস্তারের জন্য। হুম, এই প্রভাব বিস্তার করতে করতে ওকে কমান্ড তৈরি করছে, হুম, কমান্ড তৈরি করেই যাচ্ছে। এবার সে আমার প্রস্তাবে রাজি হলো, আমাকে ভালোবাসলো। এবার এই কমান্ডটা যদি আমি রেগুলার মেনটেন করে চালিয়ে যাই, হুম। তাহলে কি 6 মাস থাকবে? না, এটা তো আমি যদি 6 মাসই চালাই তাহলে তো তার আরো মানে অনেক দিন চলবে। হ্যাঁ, তাহলেও যদি আমি সেটাকে হুম, না থামাই, কন্টিনিউ করে হ্যাঁ, যাই, তাহলে সেটা চলতে থাকবে। হ্যাঁ, একদম। তাই অবশ্যই টুকটাক 6 মাস, নিজ ভাগ্য 12 মাস, কিন্তু এই টুকটাক 6 মাসকেও ম্যানিপুলেট করা যায়, অর্থাৎ একেও এগিয়ে নিয়ে যাওয়া যায় কন্টিনিউ প্রসিডিওরের মধ্যে দিয়ে। তুমি যতদিন ইচ্ছা তার প্রভাব রাখতে পারো, কিন্তু এই প্রভাব রাখতে গেলে ওই ওষুধটাকেও প্রভাবিত করে রাখতে হবে, তার উপর ওই মন্ত্রটাও জপ করে যেতে হবে তোমাকে, অর্থাৎ তাকে কমান্ড দিয়ে যেতে হবে, তোমাকে ওই কবচটাও ধারণ করে রাখতে হবে যেখান থেকে এর পাওয়ার ব্লিঙ্ক করবে। তো আচ্ছা। প্রত্যেকটা জিনিসকে তুমি যদি সেইভাবে গুছিয়ে রাখো, তাহলে হুম, কাজ করতেই থাকবে। মানে তুমি যদি এই সেটাকে হারিয়ে ফেলো, তাহলে কাজ করবে না। আচ্ছা মানে বশীকরণের পরে যার জন্য করা হচ্ছে তাকেও একটা কবচ পড়তে হবে, তাই তো? যিনি করছেন হ্যাঁ, তাকে কবচটা ধারণ করতে হয়, সেই আচ্ছা। কবচের মধ্যে সেই পাওয়ারটা দেওয়া হয়, যে পাওয়ারের, যে আলো, হুম, যে শক্তি তার অরা সার্কেলকে হুম, সেই জায়গায় নিয়ে আসবে যেটা দেখতে ও পছন্দ করছে। সেই জন্য আচ্ছা। কিছু প্রেম দেখো না, প্রথম প্রথম বলে প্রেমতে পেত্নীও সুন্দর, হ্যাঁ, প্রেমেতে পেত্নীও সুন্দর। হ্যাঁ। তো ওই পেত্নী সুন্দর যখন প্রেমের মোহভঙ্গ হয়, তখন সুন্দরীটা পেত্নী হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এই হ্যাঁ, সুন্দরী পেত্নী হুম, তখনই হয় যখন মোহভঙ্গ হয়। হুম, আবার এই মোহ যখন থাকে তখন পেত্নীও সুন্দরী হয়ে যায়। হুম, তো এই যে বিষয়টা চলতে থাকে, তো ওইটা ওরা সার্কেলের জন্য চেঞ্জেস, হুম। ওই খাওয়ানো, ওই মন্ত্র জপ করা অনেক। বিশেষ করে তোমরা এই জায়গাটা তোমরা অনেক বেশি লক্ষ্য করবে, বিয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। বিয়ের ক্ষেত্রে? হ্যাঁ, মেয়ের আচ্ছা। বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, এইবার কোনো তান্ত্রিকের কাছে গেল, তন্ত্র মন্ত্র হুম, ক্রিয়াকলাপ করে সব বিয়ে দিয়ে দিল, হয়ে গেল। 6 মাস বাদেই তো মোহভঙ্গ। কারণ ওর তো কাজ ছিল বিয়ে করানোর, বিয়ে আর করা। তান্ত্রিকের কাজ ছিল বিয়ে দিয়ে দেওয়ানোর। হ্যাঁ, হয়ে গেছে, গল্প শেষ। কারণ তান্ত্রিক তো আর কন্টিনিউ করছে না, আর তার তো যেহেতু হয়ে গেছে হুম, বিয়ে, আর দরকার কি তান্ত্রিককে, আর পয়সা ঢেলেই বা করবো কি। যেহেতু আমরা প্রফেশনাল ভাবে, অর্থাৎ কমার্শিয়াল ভাবে হুম, এই ক্রিয়া করে থাকি, পয়সার মাধ্যমেই করি, তাই সারা জীবন কন্টিনিউ তো করতে পারবো না, তা পয়সার হুম, মাধ্যমে করব।
তাহলে সেও তার ব্যয়কে আটকানোর চেষ্টা করবে। হুম, তা আমি আমার আয় যখন আটকে যাবে তখন আমিও থেমে বেরিয়ে চলে আসবো। ওর রাস্তায়, আমি আমার রাস্তায়, মাঝখানে রইল কে পড়ে? যার ক্রিয়া হয়েছিল সে। মানে কি তার কি মানে ইয়ে মোহভঙ্গ, মোহভঙ্গ বিবাহ বিচ্ছেদ। হবেই। না, হবেই এটা নয়, আচ্ছা, মোহটা ভঙ্গ। মাঝে মাঝে ইয়ে মানে এটা হয়ে যায়। বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, মোহভঙ্গ বিবাহ বিচ্ছেদ অশান্তি। অশান্তি হয়। তোমাকে তো তার পার্মানেন্ট ভাবে হুম, সলিউশন তৈরি করতে হবে। হুম, পার্মানেন্ট সলিউশন কি? বিয়ে হচ্ছে না কেন, কারণ বার করো, হুম, এই কারণকে তুমি শর্ট আউট করো। হুম। তাই এই বশীকরণ দিয়ে তো বিয়ে হয়ে গেল, সব হয়ে গেল। আবার যখন বিচ্ছেদ হতে শুরু করছে তখনও কি এই সেম বশীকরণ কিছু হেল্প করতে পারে কি? হ্যাঁ, ওটা এডিট করতেই হবে। কোন চমৎ চুলো দিয়ে এসছে এটা? কটা বাজে রে? হ্যাঁ, অ্যালার্ম আসছে। অ্যালার্ম বাজে আমি। আচ্ছা বলছি তোকে কি সরাবো? হাত থাক, হাত আসলে কিছু হবে না, কিচ্ছু হবে না, সবই কিচ্ছু হবে না। তাহলে ঠ্যাংটা না পায়নি। সেই ক্ষেত্রে হুম, যখন আমরা কন্টিনিউ প্রসিডিওরটাকে ফলো করাচ্ছি তখন প্রবলেমটা হচ্ছে না। হুম, প্রবলেমটা তৈরি হয়ে যায় হচ্ছে যখন কেউ কন্টিনিউ প্রসিডিওরটাকে ফলো করে না। আচ্ছা, তোর কাজ হয়ে গেল, তো হুম, কাজ শেষ, পয়সা হজম, হুম, এদিকে বেরিয়ে গেল, ওদিকে পড়িয়ে গেল, ওদিকে শুধু পড়ে রইল। হুম, এবার ওদিকে যখন পড়ে থাকে তখন যদি তুই সেটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে কন্টিনিউ করিস, যে কবজ দাবা মন্ত্র জপ হুম, প্রয়োগ, তাহলে রয়ে গেল। এবার তোর হচ্ছে কারণটা দেখতে হয় অনেক জায়গায়, যে হুম, কি কারণ। যে যেটাকে পুরোটা ঠিক করালে, গ্রহ দোষ আছে, কেউ তন্ত্র দোষে আছে, সেইগুলো জায়গাগুলোকে যদি ঠিক করায় তাহলে বেঁচে গেল। যদি না ঠিক করে শুধু ওইটুকুর মধ্যে থাকে তাহলে সে গেল। আচ্ছা, এটা নির্ভর করে হচ্ছে তুই প্রতিকারটাকে হুম, কিভাবে নিচ্ছিস। পয়সা বাঁচানোর জন্য অনেকেই এই পদ্ধতিতে যায়, অনেকে আবার দেখবি, আমি তো সব থেকে বেশি ফেস করি, গরিবদের কি তন্ত্রক্রিয়া নেই বাবা? গরিবদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হতে পারে না। হুম, তুমি বলছো ভাই আমি ওই দাদা বৌদির বিরিয়ানি খাবো, আমি ডিবাবির বিরিয়ানি খাবো, রয়্যালের সিরাজের বিরিয়ানি খাবো, বিরিয়ানি। সিরাজের বিরিয়ানি খাবো, হ্যাঁ, আর তুমি বলবে কাউয়া বিরিয়ানির দাম দেবো? হুম, না, হতে পারে না। হুম, তোমাকে তোমার ইচ্ছে পূরণ করতে গেলে তাহলে তোমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতেই হবে। হুম, সেই ক্রাইটেরিয়া গুলোর জন্য ভাই ব্যয় আছে, কিছু করার নেই। কারণ পদ্ধতিগতভাবে যে যে পদ্ধতি অবলম্বন করে শিখেছে সে সেই পদ্ধতি অবলম্বন করেই যাবে। তুমি আজকে দেখছো যে হঠাৎ করে আমি লঙ্কাকে আহুতি দিচ্ছি, আরে লঙ্কার ভিতরে জিনিস আছে অনেক, শুধু লঙ্কাটা নেই। আচ্ছা, তুমি একটা গোটা গোটা লেবু ঢপ ঢপ করে আহুতি দিচ্ছি, দেখছো ওর ভিতরে মাল ঢোকানো আছে, শুধু লেবুটা নেই। একটা খোল দিলাম তোমাকে পড়ার জন্য, ওই খোলটার ভিতরে অনেক কিছু আছে, শুধু ওই একটা খোল আছে এটা নয়। একটা যজ্ঞে হমদ সামগ্রী যখন আহুতি দিচ্ছি, তুমি দেখছো কিছু কাঠের গুঁড়োর মতন দিচ্ছে, শুধু ওটা কাঠ গুঁড়ো নয়। আজকে তুমি যদি অরিজিনাল ভাবে কাঠ কিনতে যাও, বললেই যে বিল্ল হুম, কাঠ নিয়ে আসো, বেল কাঠ, হুম, তাহলে তুমি বেল কাঠ খুঁজতে গিয়ে কত বেল কাঠ নিয়ে আসবে? আমরা বেল কাঠ খুঁজতে গিয়ে বেল কাঠই নিয়ে আসবো। আচ্ছা। মানে বেল কাঠ কি এখন পাওয়া যায় না, মানে সেরকম আমাদেরকে দেবে না, না? দেখ, আমরা যজ্ঞে নাই নাই করে কত বেল কাঠ পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, হুম, তাহলে যজ্ঞে এত বেল কাঠ পুড়িয়ে গেলাম, বেল কাঠ কোথায়? বেল গাছ কোথায়? এত চোখের সামনে পাড়ায় খুঁজে দেখতো কটা বেল গাছ দেখতে পাস? সেটাই এখন বেল তাহলে গাছ। বেল কাঠ সব অরিজিনাল ভাবে কাঠ পাওয়া দুষ্কর, তাকে তো হুম, বেশি পয়সা দিয়ে কিনতে হবে। আমি কিউবিক অনুসারে কাঠ কিনি, আর তুমি কি কাঠ কিনে আনবে কেজি দরে? হুম, তো কেজি দরে আর কিউবিক অনুসারের মধ্যে তফাৎ আছে বাবা, হ্যাঁ, তাই না? হুম, আমার যখন সোনার পিঁড়ি লাগে তখন সোনার 999ই লাগে, তার ভিতরের মানে ওই সোনার যে 999 মানে 100% পিওর সোনা, তোমাকে ওই সোনাটাই দিতে হবে।
সেই সোনাটার হিসেবে তুমি যদি হিসেব লাগাও, তাহলে তুমি গিয়ে অন্য ধাতু মেলালে সংকর ধাতু তৈরি হয়ে গেল, তাহলে স্বর্ণের জিনিস রইল না। তুমি অর্নামেন্টসে ব্যবহার করতে পারো লোককে বোকা বানানোর জন্য 10 ক্যারেট 9 ক্যারেটের সোনা, কিন্তু তুমি ক্রিয়াতে বোকা বানানোর জন্য ব্যবহার করতে পারো না। তুমি যাকে বোকা বানাতে যাবে তার বদলে তুমি নিজে বোকা হচ্ছ। আচ্ছা, তুমি যাকে বোকা বানাতে যাচ্ছ তার বদলে তুমি নিজে বোকা হচ্ছ। মানে উল্টো এফেক্টটাও পড়তে পারে। 100%। তোমাকে জাফরান দিয়ে দুধ গুলতে হবে, হ্যাঁ, তুমি হলুদ রং দিয়ে দুধ গুলে দিলে হলো এক? না, খেয়ে একদম। দেখাও দেখি। তন্ত্র এমনই একটা জিনিস, যেটার পরে যেটা সেটার পরেই সেটা যদি না হয় তাহলে ক্রিয়া হবে না। আচ্ছা, ঠিক রান্নাটার মতন। একটা পায়েসে কি কি লাগে? চাল, চাল, দুধ, চিনি, চিনি। এই। হুম, তারপরে যে যা দিল আলাদা ব্যাপার। এই চাল, দুধ, চিনি। হুম, দুধ গরম করো, তারপর চাল দাও, চাল সিদ্ধ হলে চিনি দাও, হুম, তাই না? হুম। উল্টোটা করতো, দুধের মধ্যে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে তারপর চাল দিয়ে দেখি, সিদ্ধ করে দেখা দেখি চাল। হবে না, কেন হবে না? শক্ত হয়ে যাবে চাল। এই দেখো, একই তো জিনিস। না, চাল, দুধ, চিনি তো জাল দেবো। না, এটা একটা জিনিস আছে যে বিরিয়ানি যখন ভাপে থাকে তখন যদি তুমি একটু দুধ দিয়ে দাও না, মানে বেশি অ্যামাউন্ট পড়ে গেলে না চালটাকে একদম টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কিন্তু ওটা হজম অনেক পরে হয়, তাই না? ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ, মানে সেরকম তন্ত্র বলছে যার পরে যেটা। হ্যাঁ, আমাদের তন্ত্রে এক জায়গায় আমার বশীকরণে আছে, হ্যাঁ। জল মিশ্রিত দুধের মধ্যে তালপত্র দিতে হবে। আচ্ছা, জল মিশ্রিত দুধের মধ্যে, হুম, দুধ মিশ্রিত জলের মধ্যে না। না, না, অর্থাৎ জলের মধ্যে দুধ দিয়ে জাল দিয়ে তারপর তার মধ্যে তাল পাতা দিতে হবে। হুম, দুধ দিয়ে তার মধ্যে জল দিয়ে তাল পাতা দিলে হবে না। হুম, বুঝতে পেরেছি। তো তন্ত্রের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে। সেখানে গরিব বড় লোক সে দেখতে যাবে না, তোমার অর্থ নেই প্রার্থনা করবে না, ডায়লগ দিতে আসবে না, সিম্প্যাথির জায়গায় আনতে যাবে না। তুমি এসছো কেন? তোমার যা ভাগ্য তুমি ভোগ করো না ভাই। তোমার আবার তন্ত্রের দুনিয়ায় কি দরকার? সেটাই। আর তোমার অর্থ নেই, কোনো কিছু নেই, তুমি ভগবানকে ডাকছো না কেন? ঈশ্বরকে ডাকছো না কেন? ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে না, সে শুনছে না মানে কি? তুমি পাপিষ্ঠ আত্মা। আচ্ছা, আমার ঈশ্বর আমার কথা শুনছেন না, তাহলে আমি পাপিষ্ঠ, আচ্ছা, তাই না? তিনি আমার আদিষ্ট দেব দেবী, আমার ঘরে পূজিত মা লক্ষ্মী, মা পূজিত মা কালী, যাকে রোজ ধূপ ধুনো দেখছি, রোজ দুটো নকুলদানা চিনি বাতাসা যা হোক দিচ্ছি, সে আমার মনের ইচ্ছে পূরণ করছেন, আমার কথা শুনছে না, তার মানেটা কি? তোমার সঙ্গে যদি তুমি রোজ তোমার মা বাবাকে তুমি খাওয়াচ্ছ, সেই বাবা যদি তোমার কথা না শোনে, তার মানেটা কি? তোমার বাবার সঙ্গে সম্পর্ক খুব ভালো? না, একদম না। তাহলে তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো না কেন, মানেটা কি? যদি ঈশ্বরকে আমি কনস্ট্যান্ট ধরি এবং ঈশ্বর যদি ধরি যে সে সঠিক, সে আমাকে উপকার করবেন, তাই একটা তান্ত্রিকের কাছে আসছি, সে যে ধরনেরই ঈশ্বরকে ডাকুক, সে তার ওই মাধ্যমে আমার সমাধান করবেন, এটা যদি মেনে নি, সেই ঈশ্বর আমার ঘরে আমি পূজিত করছি, সেই ঈশ্বর পূজিত করায় সে আমার কথা শুনছে না, তাহলে পাপীটা কে? আমি হলাম যে তুমি পাপও করবে আবার বলবে আমি গরিব 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 গরিব। হ্যাঁ, তাহলে কোনো লাভ নেই। ঠিক সেই রকমই এখানে গরিব বড় লোকের জায়গা তন্ত্রের দুনিয়াতে নেই। যে সামগ্রীর প্রয়োজন সেই সামগ্রীকে দিতেই হবে তোমাকে। তার কাপড় তার লাগবে, তার দিতে হবে, ওগুলো দিতে হবে, তার ছবি লাগবে, তার নাম লাগবে, তার গোত্র লাগবে। সেরকম যার উপরে ক্রিয়া হবে তার জিনিসগুলোও লাগবেই। তাকে বসতে হবে, তাকে আহুতি প্রদান করতে হবে, তাকে মেনটেন করতে হবে, তাকে কবচ ধারণ করতে হবে। কবচের মধ্যে যে বিভিন্ন জিনিস যাচ্ছে সেগুলো প্রয়োজন আছে, সেখানে কম দেওয়া মানেই তার যোগসূত্র কম হওয়া শুরু করবে ভাই। চায়না মাল টেকে না, এইরকমই ব্যাপার। যার টিকে গেল অনেকদিন আলাদা ব্যাপার, টেকে না এটাই হচ্ছে প্রবাদ। কেন টেকে না? তার কারণ হচ্ছে তার মধ্যে সেই পাওয়ারটা নেই, কিছুদিনের মধ্যেই ধরাশায়ী হয়ে যাবে। আচ্ছা, এরকম কোন পাপিষ্ট আত্মা, ঠিক আছে, মানে মানে মানুষ, জ্যান্ত আত্মা বলছো? হ্যাঁ, জ্যান্ত আত্মা আর নাকি মৃত আত্মা? না, না, আচ্ছা, জ্যান্ত জ্যান্ত আত্মা। আত্মা। আর সবকটাই পাপিষ্ট যারা তান্ত্রিকের কাছে কাজ করাতে আসে। ও, তাহলে তো মানে আমার কোশ্চেনটাই সেটাই ছিল যে সবকটাই পাপিষ্ট। কেন পাপিষ্ট দেখো, আর তার হ্যাঁ। পাপ কুড়িয়ে কুড়িয়ে এই তান্ত্রিকদের, আমাদের মতন তান্ত্রিকদের জীবন বরবাদ হয়ে যায়। আচ্ছা,
আমাদের মতন তান্ত্রিকদের জীবনটা বরবাদ হয়, সাধনটা বরবাদ হয় এদের কাজ করে করে। আমরা তো পেটের দায়ে করি, আচ্ছা। আমরা তো পেটের দায়ে করি। হুম। তোমার কথা তোমার ঘরের ঠাকুর শুনছে না, কেন শুনছে না ভাই? হয়তো ভক্তি দিয়ে ডাকতে পারছি না, হয়তো এরকম হতে পারে। তুমি তো বলছো আমি ডাকি মা শোনে না। হ্যাঁ। তাই ঠিক করে ওই যে মন তুলসী গঙ্গার জল নেই। হ্যাঁ, মন তুলসী গঙ্গার জল নেই। হুম। তাহলে এই মন তুলসীর যখন ক্ষেত্রটা নেই, হ্যাঁ। তখন তোমাকে বাইরের থেকে ভাড়া করে আনতে হচ্ছে সৈনিককে। আচ্ছা। সেই সৈনিককে ভাড়া করে আনার পরেও যদি তোমার মন তুলসীর গঙ্গার জলের জায়গা না তৈরি করতে পারো, এত টাকা দিলাম 10 দিনে হচ্ছে না কেন, এই 20 দিন লাগছে কেন, এতদিন হয়ে গেল, আমি মন্ত্র জপ করতে পারবো না, আমার সময় নেই, আসতে পারবো না, এই যে নানাবিধ তুমি গল্প দিচ্ছ ভাই, হুম। এ গল্পতে কাজ নেই, এ তোমার জন্য নয়। আবার বলছে কত লাগবে বলুন, আমি কিন্তু আসতে পারবো না। ভাই তুই আসতে পারবি না, তুই কেন করাতে আসছিস? তোর দরকার নেই, তার কারণ ঈশ্বর বা অদৃশ্য শক্তির ঠেকা নেই হুম। তোকে দেবার। অনেকে বলে আমি কাজটা রেজাল্টটা হয়ে যাবে তারপরেই টাকাটা দেবো, আমারও ঠেকা নেই তোর কাজ করার। নিজেকে প্রমাণ করতে হবে না অশোক মহারাজকে যে অশোক মহারাজ তান্ত্রিক, বা একটা সাধককে হুম। প্রমাণ করতে হবে না সে সাধক। সে সাধন মার্গ সেরেই এসছে তন্ত্রের দুনিয়াতে, প্রয়োগের দুনিয়াতে। সে জানে বলেই তোমাকে বলছে যে ভাই তোমার এই কাজটা হয়ে যাবে, এই এই জিনিসের প্রয়োজন আছে। হুম। তাকে প্রমাণ করার দরকার নেই। তুমি তোমার ঠেকাতে একজন তান্ত্রিকের কাছে আসছো, তুমি তোমার ইচ্ছেতে আমাদের পডকাস্ট দেখছো। হ্যাঁ। তোমাকে আমি কান ধরে টেনে নিয়ে এসে বসাচ্ছি না, আমি আমার জোরও বক্তব্যগুলো করছি না। রেখেছি। হুম। তোমার পছন্দ হবে না, তুমি বেরিয়ে চলে যাও। কে তোমাকে অত ডায়লগ দিতে বলছে, এক্স্যাক্টলি। তাই না? হুম। তোমার পছন্দ হচ্ছে না, তুমি দেখছো কেন? বেরিয়ে যাও না ভাই। সত্যি। চুলকানি আছে তাই খোঁজ লাগছে তুমি নিজের চুলকানি মেটানোর জন্য। সেটাই। তো সেরকমই এই ক্রিয়াতে যারাই আসেন হুম। সবাই পাপিষ্ঠ আত্মা। আচ্ছা। যদি পাপিষ্ঠ আত্মা না হতো তাহলে এই ভোগ্যটা ভোগ্য হতো না। হুম। ঈশ্বর তোমাকে সেই ভোগ্যটা দিয়েছেন। হুম। তুমি তার আগের জন্মে সেই ক্রিয়াকর্ম করেছো, তাই তোমার জন্মছকে এই দোষগুলো আছে। কোথায় গুরু চণ্ডাল যোগ, মানে কি? গুরু তোমাকে গত জন্মে অভিশাপ দিয়েছিল, তোমার গুরু অভিশাপে মৃত্যু হয়েছে, তাই না তোমার গুরু চণ্ডাল যোগ। গুরু চণ্ডাল রূপের ধারণ করেছেন। কার গুরু চণ্ডাল রূপের ধারণ করে ভাই? গুরু অভিশাপ দিয়েছে, গুরু রেগে গেছে কিছু। একদম। হ্যাঁ। রবি গ্রহণ যোগে, রবি মারক যোগে। রবি কে? পিতৃ সমতুল্য ব্যক্তি, মারক যোগে বসে আছে। তাহলে পিতাকে তুমি তার আগের জন্মে এত কষ্ট দিয়েছো যে পিতা তোমাকে মৃত্যু সমতুল্য ব্যাধি দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আচ্ছা। হুম। তোমার এই জন্মে পিতা তোমার এগেনস্টের। কে? না যে তোমায় জন্ম দিয়েছে ভাই, হুম। যে তোমায় দিনরাত জেগে কোলে পিঠে করে মানুষ করেছেন। হুম। মা তো লালন পালন করেছেন, মানুষ তো পিতাই করেছে। ভিটামিন এম যদি না থাকতো তাহলে আর কোথার থেকে কিছু হতো না। ভিটামিন এমটা কি? মানি। একদম। তো একটা পিতা হাজার গালাগালি শুনে, হাজার চুরি চামারি ডাকাতি করে, লোকের গলাটা কেটে, লোকের পকেটটা কেটে 2 পয়সা রোজগার করে এনেছেন, নিজের জন্য না। যদি নিজের জন্য আনতেন তাহলে ঘরে টাকা আনতেন না। অন্য জায়গায় ঘরে টাকাটা নিয়ে এসছেন, ঘরে উনুনটা জ্বলেছে, ঘরে ভাতটা হয়েছে, ঘরে দুধটা গুলেছে, তোমার মুখে গেছে, তার মানে তোমার জন্য নিয়ে এসছেন। সেই পিতার অভিশপ্ত জীবন তুমি বর্তমানে ভোগ করছো, তার মানেটা কি? সেই পিতাই দেখবে এখানে আবার তোমার এই জন্মে আদায় কাজকলায় সম্পর্ক, তার মানেটা কি? অভিশপ্ত জীবন। তাহলে পাপিষ্ঠ আত্মা তো তুমি। তাই না তোমার এই গ্রহদোষের জন্য জীবন দুর্বিষহ হয়ে গেছে, তাই না তুমি কারুকে খুঁজছো।
তোমার প্রিয়জন, প্রেমিকা, তোমার বউ পালিয়ে গেছে, কেন পালিয়ে গেছে ভাই? তোমার হাজবেন্ড তোমায় ছেড়ে চলে গেছে, কেন গেছে ভাই? কারণ আছে না। তুমিও গত জন্মে যে একই কাজ করেছো, তার ফলটা তুমি এ জন্মে ভোগ করবে না? তো এই 75% নিয়ে তুমি জন্মেছো, যেটা হচ্ছে ডেথ অফ বার্থ ইজ ডেট অফ বার্থ, সেই যে নিয়ে জন্মেছো সেটা তো ভোগ করতে হবে তোমাকে। তো ভোগ করার পর তোমার মুখে ওই বাক্য মানায় না, হয় ভোগ করো, আর না হলে যদি ভোগ না করার হয়, তাহলে কারুর কাছে যাওয়ার হয়, তাহলে পূর্ণ শ্রদ্ধা নিয়ে যাও। আমার অর্থ নেই তুমি যাবে না, যেও না, কিন্তু সেইখানে গিয়ে তুমি অর্থ নেই তাকে করতে বলে সে পকেটে পয়সা দিয়ে কি করে করবে? একটি মানুষের ক্রিয়া করতে অনেক 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 টাকার প্রয়োজন হচ্ছে, কখনো কখনো লক্ষাধিক টাকারও প্রয়োজন হয়ে যাচ্ছে। সেই লক্ষাধিক টাকাটা সে নিচ্ছে, পুরোটাই নিয়ে নিচ্ছে না, সে তোমার পাপটাকে কমাচ্ছে। কমাবে কি করে? গিভ অ্যান্ড টেক পলিসি। তার পুণ্য তোমায় দিচ্ছে, তোমার পাপ সে নিচ্ছে। তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, তোমার প্রিয়জনকে বশ করতে গিয়ে তার বিদ্বেষণটা তার নিজের ঘরে ফেলছে। আচ্ছা, তাহলে এরকম তো হয় যে মানে তান্ত্রিক যিনি মারা গেছেন, ঠিক আছে, এবার সে তো অনেক পাপ নিয়েছে, হুম ঠিক আছে, তারপরে কিছু ভাবে মারা গেছে, হুম ঠিক আছে, তারপরের জীবনটা কেমন করে হয়? দুর্বিষহ। বুঝলি তো? একদম। যদি না সে রিচুয়ালটাকে মেনে যায়, সেই জন্য আচ্ছা। দেখবে আগেকার তান্ত্রিকদের একটা বড় সমস্যা ছিল, তার বংশে কেউ বাতি দেওয়ার থাকতো না, বেশিরভাগ তান্ত্রিকদের। আচ্ছা। আর নাহলে বংশ ছারকার হয়ে যেত। তার একটা বড় কারণ এটাই ছিল, কারণ তারা প্রায়শ্চিত্ত করতো না। আমার গুরুও যেদিন মারা যান, অর্থাৎ যেদিন শেষ তার কর্ম, তিনি দেহ রাখার জায়গায় যান, আমারই নেওয়া একটা কাজ, আমি একটি ক্রিয়া নিয়ে গেছিলাম, কারণ গুরু জীবিত থাকা অবস্থায় আমি কোনো কাজ নিজে করতাম না, যে যার সমস্যা নিয়ে নিয়ে গুরুর কাছে। তো তার বানটা কাটাতে গেল, বানটা কাটালো তার, কি হলো তাতে? গিভ অ্যান্ড টেক পলিসি তো। হ্যাঁ, নিজে নিয়ে নিল। কেউ পুণ্যের কাজ করেছেন বান কাটিয়ে, হ্যাঁ। ব্যাঙের পুণ্যের কাজ, আচ্ছা। কি হলো? নিজের পুণ্যটা দিয়ে তার পাপটা নিল। হ্যাঁ। ঠিক আছে, রাত্রিবেলা তিনি চলে গেলেন কোমায়। আচ্ছা। কি লাভ হলো? তাহলে কেন পয়সা নেবে না ভাই? তার সংসারটা কে দেখবে এবার? সেটাই। তুমি ভোগ করো, আর না হলে পয়সা দিয়ে কেন। এই পয়সা দিয়ে কিনতে গেলে সামগ্রীর প্রয়োজন আছে, যেগুলো যেখানে যেখানে প্রয়োজন আছে প্রদান করতে হবে, এবং তার সাথে সাথে আরো কিছু জিনিস মেনে চলতে হবে। পয়সা দিয়ে দিলেই হলো না, বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা রাখতে হবে, কারণ সাবজেক্টটা তোমার মধ্যে আসবে। তুমি যদি বিকিরণ করো, অ্যাবজর্ব না করো, তাহলে যাই আসবে ছিটকে বেরিয়ে যাবে। এবার বিকিরণটা বলতে তোমাকে ভক্তি নিয়ে থাকতে হবে, একদম। ধৈর্য নিয়ে। তুমি টাকার অহংকার নিয়ে আসতে পারো না এই শক্তির কাছে। অবিশ্বাস তুমি একে করতে পারো না, সঙ্গে সঙ্গে রিটার্ন করে চলে যাবে। নিয়মের ভঙ্গ তুমি করতে পারো না, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেবে। তাই বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। যা তোমার ভাগ্যে নেই তা তোমাকে তিনি দেওয়ার চেষ্টা করছেন। যা তোমার ভাগ্যের একদম 0%, সেখানে তিনি তা তোমাকে প্রদান করছেন। তর্কের খাতিরে বলতে পারে ওর সন্তান কোনোদিনও হবেই না, সেখানে দেখি সন্তান করে। ভাই, তার যার শক্তি আছে, গুরু বামদেবের শক্তি ছিল, দিয়েছেন। প্রচুর মানুষ আছেন, হৃদস্পন্দন থেমে গেছে, সেইখানে তো মানুষ বাঁচিয়েছেন। মাটির ভার ছুঁড়ে মেরে, যা শালা এখান থেকে যা বলে তিনি বাঁচিয়েছেন। ঘটনা আছে, প্রমাণ আছে সেই সময়ের লোকজনরা।
আজকে সেটা গল্প, কিন্তু সেই সময় সেটা বাস্তব ছিল। কেন এখন কি এটা হয় না যে ক্যান্সার পেশেন্ট কি করে হবে বাবু? হয় না, হয় না। পার্সেন্টেজ অনেক কম, কিন্তু যদি বেসিক বলি তাহলে হয় না। কেন? সাধনের সেই মাত্রায় যেতে হবে। যিনি এই ক্রিয়াগুলো করেছেন তিনি কজনের জন্য, লোকের জন্য কাজ করেছেন? যিনি যিনি এই ক্রিয়া করেছেন তিনি হ্যাঁ। কজন লোকের জন্য কাজ করেছেন? একজন দুজন হবে। লোকের জন্য কিছুই করেননি, মানুষের জন্য কখনো সখনো করেছেন। আচ্ছা। মানে তুমি চাইলে আর আমি টাকা নিয়ে করে দিলাম, এ তো কোনো জন্মেই হয়নি। তিনি আদেশ করেছেন, তাই তিনি করেছেন। আচ্ছা। আর আমরা টাকা নিয়ে কাজ করছি ভাই, ও কাজে যেতে পারবো না অত অব্দি। আমাদের যদি একটুখানি দেহাতি বাঙাল ভাষা বলে, ক্ষমতা নাই, বুঝছো তো? হ্যাঁ। সেটা তোমাকে মানতে হবে, ক্ষমতা নেই। ক্ষমতার একটা, যিনি ক্রিয়া করছেন তার ক্ষমতারও তো অধিকারী হতে হবে। তিনি কতটা হ্যাঁ। ক্ষমতার অধিকারী? তাই আজকের দিনে বকলমার রোগ চালান নেই। হ্যাঁ, তুমি ঝাড়ন দিয়ে মানুষের ব্যথা বেদনা নিতে পারো, এটা হয়। এটা আমি তোমাকে, তোমার ব্যথা বেদনা আমি নিয়ে নেবো, তোমার কিছুটা সেই মুহূর্তে কমবে, এটা আমি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেটা আমি তোমাকে করে দেখাতে পারবো। আচ্ছা। কিন্তু তোমার ওই যে ভয়ঙ্কর রোগটাকে পূর্ণমাত্রায় পরিবর্তন, অত ক্ষমতা নেই ভাই। তাই আজকের জগতে সেই অধ্যায় খুবই কম। আজকের জগতে তো তোমার ওই পডকাস্ট তান্ত্রিক, ইউটিউব তান্ত্রিক। কালকে তুমি আজকে যাকে দেখেছো, যে বন্ধু এমনি শার্ট প্যান্ট পরে রয়েছে, কালকে হঠাৎ দেখবে এখানে একটা চ্যানেলে সে বসে গেছে লাল কাপড় একটা কপালের তিলক লেগে, যে সেও তান্ত্রিক হচ্ছে। কজন ত্যাগ করে? সেটাই। মানে এখন তো এই 2 দিনের তান্ত্রিক, 3 দিনের বশীকরণ আর 4 দিনে উচ্চাটন। উচ্চাটন। এটা এটা কি সম্ভব? মানে এটা তো সম্ভব নয়। না। প্রত্যেকটা রিচুয়ালস এর জন্য সময় নির্ধারিত। যদি এটা সম্ভব হতো, আপনার মুখেতে এত সাধনা শোনা, এই সাধনাটা তাহলে কি হাফ হাফ দিনে হয়ে গেছে, হাফ হাফ সেকেন্ড আরে হয়ে হবে না কেন রে বাবা? মনে আছে সাধনার সময় যে গল্পগুলো বলেছিলাম? আমার বাবা আগে আগে গল্প শুনিয়েছিল, ওর এরা হ্যাঁ। গুরুদেবরা শুনিয়েছে 15 দিন 14 দিনের গল্প। হ্যাঁ। তাহলে যখন বসেছি কানের গোড়ায় বলছে, যতক্ষণ না আসছে না তুই উঠিস না। হ্যাঁ, তার মানেটা কি? হচ্ছে গিয়ে আছে, মানে আসবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সাধনা করেই যেতে হবে। করেই যেতে হবে। এইখানেই তো ওটার ব্যাপার। হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হয়। হুম। তাই এই যে ক্রিয়ার রেজাল্ট বেরোবে, আমি যদি মনে করি 3 দিন 4 দিন 5 দিনের, তাহলে ভাই হবে না, হতে পারে না, এটা মিথ্যে। এই যে 2 মিনিটের, ওই যে তোমার বন্ধুটা আমি মাত্র বললাম না, যে আজকে যাকে জামা প্যান্ট পরে দেখেছো, কালকে তাকে লাল কাপড় পরে দেখে নিলে হয়ে গেল তান্ত্রিক। হ্যাঁ। ওটা তান্ত্রিক না, আন্তরিক রোগ। আন্তরিক। হ্যাঁ, ওগুলো আন্তরিক রোগ, ভাইরাস ওগুলো, আচ্ছা। ভয়ঙ্কর ভাইরাস। আর ওই ভয়ঙ্কর ভাইরাসের জন্য আজকে একজন সাধককে লোক বলে ভণ্ড, সাহস পায়। আজকে লোক চ্যালেঞ্জ করে নেয়, আমার সব ডিটেইলস দিন, আমিও বলি, রইলো অ্যাকসেপ্ট। আয় তোর বাড়িতে আমাকে 6 মাস কাজ করতে, বংশের বন্ধ করে দেবো, একটা জ্বালতে দেবো না, এমন তেহেলকা করে দেবো না, বাড়িতে উনুনের হাড়ি। ও বেচারা হয়তো জানলো না কার থেকে কার ইয়ে হলো, তাকে চ্যালেঞ্জ করে দিল। বিষয় এখন কি হয়েছে, হ্যাঁ। এই তো চামড়ার মুখ, হ্যাঁ। বলে গেলাম ডুগডুগি বাজিয়ে গেলাম, বলে না আগে বলতো না, চলা পার বলা মুখ, যা ইচ্ছা করে ফেলো। ভেবে চিন্তে বলতে হবে, বেসিকটা হচ্ছে তোমাকে জেনে বলতে হবে। হ্যাঁ, ওই 4টে লাল কাপড়, 5টা কালো কাপড়, 10টা মালা পরে বসেছে বলে 10 জন মানুষের সঙ্গে তুমি সাধকদের কখনো ভাবতে পারো না। তারা সাধনা করেছে, তারা ঈশ্বরকে, তারা অদৃশ্য শক্তিকে প্রতিনিয়তকে ডেকেছে। সেই ডাকার একটা শক্তি তো থাকে। রোজ তুমিও মন্ত্র জপ করো না, তুমিও দেখবে কেন তোমার মধ্যে শক্তির পরিবর্তন হচ্ছে, তুমি নিজে বুঝতে পারবে। হ্যাঁ, এটা বোঝা যায়। তুমি রোজ ধ্যান করো, তাহলেও তুমি দেখবে কেন উল্টো দিকের মানুষকে রিচ করতে পারছো। তুমি 6 মাস ধ্যান করো, কথা কম বলো, 6 মাস পর বাইরে মানুষের সঙ্গে মেশো,
মানুষ কি ভাবছে তোমার মন বলতে শুরু করবে, কোনো ঘটনা ঘটবার আগে তুমি ইঙ্গিত পাবে, তোমার মন বলবে এটা হচ্ছে। পাওয়ার অটোমেটিক বাড়ে, আর পাওয়ার বাইরে নেই, পাওয়ার সব আমার বডির মধ্যেই আছে। চক্রাস। তো সেই রকমের সেই জিনিসের সাধনাতে সেই বশীকরণ, সেই প্রভাব, সেগুলো তৈরি করা যায়। কিন্তু সেই তৈরি করতে গেলে আমি যদি একটা বিরিয়ানি খেতে যাই, আমি যদি একটা কষা মাংস খেতে যাই, মাংসটা তো লাগে রে ভাই, মশলাগুলো তো লাগে বেড়ে ভাই। আমি মশলাও এফোর্ড করতে পারছি না, মাংস একটু করতে পারছি না, তাহলে এই মাংস খাবো ভাবি কি করে, তাই না? তাহলে আমি মাংস খাবো ভাবতে পারি না, তাহলে কম পয়সা মাংস সেইখান থেকে পাবো, আর সেই জিনিসই পাবো। তো সেই জিনিস যদি আমি পয়সার সঙ্গে তোমার ইচ্ছে পূরণটাকে তুলনা করি, সত্যি কি সেটা পয়সার সঙ্গে তুলনা করা যায়? না, একদমই না, একদমই না। কিন্তু তুমি সেটাকে তুলনা করতে যাচ্ছ, তুমি এফোর্ড করতে পারছো না, যেও না, দরকারই নেই। আমি ইচ্ছেটাকে একটু মানে কম করেই দেখবো না, তাতে আমি ইচ্ছের দিকে কম্প্রোমাইজ হয়ে যায়। ইচ্ছের দিকে তুমি ইচ্ছে কম্প্রোমাইজ করবে না, তুমি যিনি কাজ করতে জানেন তাকে কম্প্রোমাইজ করতে বলছো। হ্যাঁ, কেন ভাই? সে পাপ নেবে কেন? সে তার পেটের জ্বালাতে বসেছে বলেই সে পাপ নিচ্ছে। আজকে আমি অন্য কোনো কর্ম করছি না, এটাই আমার কর্ম নির্ধারিত করেছে মা, ঈশ্বর আমাকে এই কর্মটাই নির্ধারিত করেছেন, তাই আমি আজকে তোমার এই জিনিসটাকে করছি, তাই তোমার এই পাপগুলোকে আমি নিচ্ছি, তার বদলে আমার সাধন শক্তি তোমায় প্রদান করছি। আজকে সাকসেস রেট যদি কারোর 80 to 90% হয় বা তার ওপরেও হয়ে যায়, তাহলে সে কতটা সাধনা করেছে। আজকে 50%ও কারোর যদি সাকসেস রেট হয়, তাহলে সে কতটা সাধনা করেছে, তাই না? তো সেই সাধনার তো দাম আছে, সে তো তোমার পাপ নিচ্ছে রে ভাই। আজকে বশীকরণ বশীকরণ ভাবছি, বশীকরণ খুব ভালো জিনিস নয়, কোনো কাজই ভালো জিনিস নয়, কর্মতন্ত্রের কর্ম কোনোটাই ভালো নয়। সত্যি। হ্যাঁ, কেন করবে? প্রকৃতির ব্যালেন্সকে তুমি চেঞ্জ করছো। যদি আমি সিদিয়ে মোটা জীবনযাপন করি, দেখি যে পাশের বাড়ির লোক শত্রু হয়েছে, এটাই ভাগ্য, এটাই তোমার নিত্য জীবনের অঙ্গ। ভাগ্যও ছেড়ে দাও, বলছি না ভাগ্য, সেটাকেও ঢপবাজি ভাবছি, ভাগ্য বলে যা আছে সব মিথ্যা। তো এটা তোমার নিত্য জীবনের অঙ্গ। এবার তোমার পছন্দ হলো না, তুমি পরিবর্তন করতে এলে, তাহলে পরিবর্তন করতে এলে মানেই তো প্রকৃতির পরিবর্তন হতে শুরু করলো। আজকে প্রকৃতি কিছুটা নষ্ট হওয়ার পিছনে আমাদের মতন তান্ত্রিকদেরও দায়ী, যা কিন্তু দেখা যায় না। প্রকৃতির চক্র আছে নিজস্ব, তাই আমরা প্রকৃতিকে 5টি তত্ত্বে বিভাগ করেছি। ঠিক আছে, এই 5টি তত্ত্বকে আমরা কি করছি? ব্যালেন্সিং, বিগড়ে দিচ্ছি। 5টি তত্ত্বকে বিভাগ করেছি মানে 5টি জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই যে বিভিন্ন রকম তত্ত্বতে বিভাগ করা আছে, এই যে বিভাগকে আমরা কি করছি? চেষ্টা করছি কন্ট্রোল করার। হ্যাঁ, এটা তো ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমকে আমরা নষ্ট করছি না? নষ্ট করে দিচ্ছি তো। করছি না? ইকোসিস্টেমকে কন্ট্রোল করেই তো চেষ্টা করছি, কন্ট্রোলের মাধ্যমে যে ম্যানিপুলেট করার। যেখানে যে মানুষটা আজকে কাঁদবে, ঠিক আছে, নির্ধারিত, সেই মানুষটা 2 ফোঁটা চোখের জল ফেলবে, এটা নির্ধারিত, আমরা চেষ্টা করছি ওর যাতে জল না পড়ে। ক্রিয়া করতে করতে দেখা গেল ওর 1 ফোঁটা জল পড়লো, 1 ফোঁটা পড়লো না। এই 1 ফোঁটা পড়লো না মানেই তো প্রকৃতির ব্যালেন্স নষ্ট হলো। হ্যাঁ, হলো তো। তাহলে কি হলো? আজকে তোমার 1 ফোঁটা জল 2 ফোঁটা জল পড়ার কথা, সেটাকে কেটে দিলাম, কেটে দিয়ে 1 ফোঁটা তোমার পড়লো, 1 ফোঁটা আমার পড়লো, প্রকৃতির ব্যালেন্স তো নষ্ট হলো। কারণ 2 ফোঁটা তোমার দিকে পড়ার কথা ছিল, 2 ফোঁটা আমার দিকে, 1 ফোঁটা আমার দিকে পড়ার কথা ছিল না। প্রকৃতির ব্যালেন্স নষ্ট হলো। আরো অনেক ভাবে হয়। হ্যাঁ, অনেক ভাবেই হয়। মানে অনেকে আছে এই ধর্ম নিয়ে ভেজ, একদম আহার ভেজ নন ভেজ বলে কিছু হয় না, এ নিয়ে একটা বড় আলোচনা অবশ্যই আমরা করব।
আহারের ভেজ নন ভেজ হয় না। আজকে যদি আমরা বশীকরণ থেকে এদিকে চলে যাই, এটা অনেক বড় ব্যাপার হবে। হ্যাঁ, সেটা এটা একটা next- বড় বড় হ্যাঁ, ব্যাপার আছে। আহারে ভেজ নন ভেজ হয় না, এটা মিথ্যে। হ্যাঁ, কোথাও লেখা নেই ভেজ আহার আর নন ভেজ আবার। হুম। আহারকে আমরা 3 ভাগে ভাগ করি, এর অনেক বড় হ্যাঁ, বিশ্লেষণ এটা অন্য আছে। এপিসোডেই করবো তাহলে হ্যাঁ, এটা পরের আহারকে 3 ভাগে এপিসোডে। ভাগ করা যায়, হ্যাঁ, এটা অন্য এপিসোডে যাব। আর হ্যাঁ, ভেজ কি করে হয়, নন ভেজ কি করে হয় সেটা নিয়েও হুম। বলবো। খাসির মাংস নন ভেজ হতে পারে, খাসির মাংস ভেজও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ডাল ভেজও হতে পারে, ডাল নন ভেজও হতে পারে। হ্যাঁ, তো এটার কি করে পরিবর্তন হয় সেগুলো, হুম, সেটা একটা বড় বড় ব্যাপার আছে। আমি অনেক জায়গায় অনেকভাবে উল্লেখ করেছি। এইখানে ভেজ নন ভেজের নয়, হুম, আমরা আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে বশীকরণের ওপর, হুম, যেটা আমরা তন্ত্রের ওপর দিয়ে, সেই তন্ত্রের উপরে সেই বশীকরণ, সেই অ্যাপ্লাই গুলো করতে সঠিকভাবে নিয়ম পালন করতে হয়, হুম, তবে কি একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। হুম, যেরকম ধরো আমরা বিরিয়ানিতে একটুখানি ওই জায়ফল জয়ত্রী বা মাংসের মধ্যে দিলে একটা আলাদা গন্ধ বেরোয়, হুম, একটা কিরকম মনমোহিত গন্ধ বেরোয়। হুম, এই যে খাবারের একটা মনমোহিত গন্ধ বেরোয়, তার মানে কি যে প্রকৃতির মধ্যে ব্যালেন্সিং সিস্টেম তৈরি হয়। হুম, গন্ধ যা হুম, আমাদের নাকে আসে, হুম, সেটা কোথায়? বায়ুস্তরের মাধ্যম দিয়ে আসে। হ্যাঁ, গন্ধ দেখতে পাও? না, কেন দেখতে পাও না? ওটা তো ফিল করা যায়, মানে স্মেল। ওটা আমাদের হুম, পঞ্চাঙ্গের মধ্যে একটি অঙ্গ, অঙ্গকে ম্যানুপুলেট করে। হ্যাঁ, তাই আমি সেটা বুঝি। যার গন্ধ নেওয়ার ক্ষমতা খুব নষ্ট হয়ে গেছে, আমার এক ক্লায়েন্টের হয়েছিল, তার পড়ে গিয়ে হুম, জিভের স্বাদ শক্তি আর নাকের গন্ধ শক্তি চলে গেছিল। তাহলে তাহলে তার কি দেখি গন্ধ দিক দেখি, দেয়া যায়? কেউ কোথা দিয়ে দেবে? যায় না দিতে তো। পারলো না, তা বলে হ্যাঁ, নেই নাকি? আছে তো কিন্তু নেই, মানে তার মানে নষ্ট আমাদের হয়েছে। পঞ্চকোষকে, আমাদের এই যে হ্যাঁ, আমাদের যে কোষ আছে, আমাদের যে ইয়ে আছে, সেটাকে ম্যানুপুলেট করে, তাই তো? হ্যাঁ, ঠিক সেরকমই তন্ত্র এইভাবেই আমাদের বায়ুস্তরের মাধ্যমে গিয়ে মানুষের মস্তিষ্ক কোষকে ম্যানুপুলেট করে, আচ্ছা, যেখানে ভাবতে বাধ্য করে সেই মানুষটাকে, যেই মানুষটা তার সামনে ঘোরাঘুরি করছে, অর্থাৎ ক্রিয়াতে চাপানো আর ঘোরাঘুরি করা, ভাবতে বাধ্য করে। আচ্ছা, দেখবে কোথাও কোনো একটা মাংস খেয়েছো, হ্যাঁ, ঠিক আছে, হাজার অনুষ্ঠান বাড়িতে খাওয়া, ওই স্বাদটা কিন্তু পাওয়া এখনো, যায়। জানিস তো, হ্যাঁ, পেলাম না। হুম, এরকম বলি না? ঠিক হ্যাঁ, সেরকম, তার মানে মাথায় কোথাও ঢুকিয়ে জল ছবি ছাপিয়ে রেখে দেয়। হুম, এই ক্রিয়াগুলোও ঠিক সেই রকমই, বায়ুস্তরের মাধ্যমে গিয়ে ওই এই তো, মস্তিষ্কের মধ্যে জল ছবিটাকে ছাপানো শুরু করে। এবার সামনে দিয়ে তুমি যাচ্ছ আসছো, তোমার এই জল ছবি ছাপানো আছে, ছাপানো হচ্ছে এক এক করে, করতে 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 যখন পুরো জল ছবিটা ছেপে তৈরি হয়ে গেল, তখন তোমার একে দেখতে ইচ্ছে করলো। আচ্ছা, এই দেখতে ইচ্ছে করাটা কি হচ্ছে, তার আগে অবধি তুমি এমনি দেখেছো, হুম, কিন্তু সেদিন যেন কিরকম একটা দেখলে, অন্য টাইপের। তুমি কিন্তু সেদিনও ওই দেখলে, এর আগে কিন্তু দেখেছো, যে আগে তুমি দেখেছো, আর ওই জলছবি ছাপার পর তুমিও দেখছো, তখন ওই দেখার মধ্যে এইখানের তারটা জুড়ে যায়। হঠাৎ করে কেমন একটা সুন্দর দেখতে হয়ে গেছিস, এরকমই একটা কথা কিরকম হয়। একটা, এরকমই একটা কথা হয়, তাই না? হ্যাঁ, জেনারেলি আমরা যখন হ্যাঁ, এমনি করি, ধরো, তাহলে আমরা এমনি মানুষটাকে দেখছি, কথা বলছি, চলে যাচ্ছি, হুম, মুখটাও হয়তো জোর করে মনে করলে খুব বেশি মনে হবে না, দেখলে মনে পড়বে। হ্যাঁ, কিন্তু যখন তাকে তুমি নিখুঁতভাবে দেখা শুরু করবে, তখন দেখাটা দেখছোই, হুম, কিন্তু দেখার মধ্যে দেখাটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, তখন তুমি ওই মানুষটা সরে গেল, মনে হবে ওই অন্য মানুষটাকে হঠাৎ করে দেখে মনে হবে ওই ওই মানুষটার আওয়াজটা অন্য মানুষের আওয়াজ শুনে মনে হবে ওর আওয়াজ। মানে ইলিউশন ক্রিয়েট হয়ে গেছে। ইলিউশন ক্রিয়েট হয়। এই হ্যাঁ, ইলিউশন ক্রিয়েট করাকে বলা হয় হচ্ছে মোহন ক্রিয়া। আচ্ছা, আকর্ষণ দেখার জায়গায় এলো, দেন ইলিউশন ক্রিয়েট হয়ে মোহন ক্রিয়া। এই মোহনের পাল্লায় যখন তুমি পড়লে, ইলিউশনের পাল্লায়, তখন তুমি যখনই ওর সামনে দিয়ে যাবে, ওর সামনে হুম, দিয়ে আসবে, ওর সামনে থাকবে, তখন তুমি ফ্যাল ফ্যাল ব্যাপারটা চলে আসবে, অর্থাৎ ইঙ্গিত। হুম, পাগলের মতন তাকিয়ে আছে একটু, অনেকক্ষণ দেখছে একটু, এই যে এগুলো ইঙ্গিত, ও কিন্তু অজান্তে করে ফেলছে, এটাই ইঙ্গিত। হুম, এবার তুমি যখন ইঙ্গিতটা দেখলে এবার পজিটিভ জায়গায়, তখন তুমিও ইঙ্গিত, হুম, কারণ তুমি তো অলরেডি তাকে বশ কাজ, করার চেষ্টা হ্যাঁ, করছো, কাছে আসার চেষ্টা করছো, কাছে টানার চেষ্টা করছো।
কাছে টানা এবং কাছে আসা দুটো গিয়ে মিলিত হয়ে বশীকরণ জায়গা তৈরি হয়। হুম আমি কাছে টানবো, আমি কাছে আসবো না, বশীকরণ হবে না। হুম বশীকরণের জন্য দুটো সাবজেক্টেরই দরকার হবে। হুম। তাই অনেকে বলে ও এসে আমার কাছে পায়ে নত হবে, আমি কিন্তু ওর কাছে যাব না। ভাই, এত অহংকার নিয়ে তন্ত্রের দুনিয়ায় এসো না। আচ্ছা। ক্লায়েন্টরা এসে বলে না, আমাকে অনেক অত্যাচার করেছে, আপনি কিছু করে দিন, ওকে নিয়ে আসুন, কিন্তু আমি ওকে ফোন টোন করতে পারবো না, আমি কিছু করতে। তন্ত্রের দুনিয়া শর্ত, তন্ত্রের দুনিয়াতেও আসছে তো, আর তুমি তোমার শর্ত দিচ্ছ। শর্ত তো তান্ত্রিক দেবে, তন্ত্র দেবে। হ্যাঁ। তান্ত্রিক বলা ভুল, শর্ত তো তন্ত্র দেবে। হুম তুমি তন্ত্রকে শর্ত দিচ্ছ। আচ্ছা। কাজের মাসিকে তুমি রাখছো, আর তারপরে তুমি বলছো, কাজের মাসি বলছে আমি করবো না। আরে তুমি কাজ চেতে এসছো আমার কাছে, তাহলে আমি তোমায় শর্ত দেবো। হ্যাঁ হ্যাঁ। আমি তুমি আমি যখন তোমায় ডাকবো তখন তুমি আমায় শর্ত দেবে। আচ্ছা, এরকম কোনো শর্ত দেয়া যায় কি? কোনটা? মানে যে আমি মানে যাতে যে না যায়। অহংকারিতার কোনো জায়গায় তন্ত্রের দুনিয়ায় নেই। নেই। এখানের কোনো জায়গা নেই তো। হ্যাঁ, সব তো মন। কেতু, সব হ্যাঁ। কেতু, গলা কাটা। গলার ওপরের অংশে গেলেই তুমি তন্ত্রের দুনিয়ার নেই। হুম গলার নিচের অংশে তোমায় থাকতে হবে। হুম আধ্যাত্মিক জগৎ হচ্ছে গলার নিচের অংশ, হুম। আর তারপরেরটা হচ্ছে আমাদের সাধারণ জগৎ। আচ্ছা। তাই তুমি কখনোই গলার ওপরে ভাবতে পারো না, গলার নিচে ভাবতে হবে। তাই কখনো বলতে পারো না আমি যেতে পারবো না, বসতে পারবো না। বসতে হবে, হ্যাঁ। না বসেও ক্রিয়া কিছু টেনে দেওয়া যায়। না না, যায়। বসলাম। ক্রিয়া বসায় টেনে দেওয়া যায়, বশীকরণের ক্ষেত্রেও টানা যায়, না বসেও টানা যায়। টানা যায়। ক্রিয়া করে খাওয়ানোর জিনিসের মধ্যে সাবজেক্টে ও। তোমাকে দেখতে হবে, শুনতে হবে। ধরো তোমার ওয়াইফ তোমার সঙ্গে থাকে, হ্যাঁ। তুমি বশীকরণ করতে এসছো, প্রবলেম চলছে, কিন্তু তুমি আসতে পারবে না, সেইখানে টেনে দেওয়া যায়। ক্রিয়া করে খাওয়ানোর জিনিসের সাবজেক্টের উপরে দিয়ে ঘুরিয়ে তুমি টেনে দেওয়া যায়। এরকম আইসিইউতে কোনো পেশেন্ট বসে আছে, হসপিটালাইজড হয়েছে কোনো পেশেন্ট, তার জন্য কি তুমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে পারো না? হুম, করতেই পারো, একটা পার্সেন্টেজ চান্স থাকেই তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনা। হুম। এইগুলো ক্রিয়া টানা যায়, কিন্তু সেটারও একটা পার্সেন্টেজ, বুঝতে পেরেছো? এবার তুমি যদি শত্রুকে ভাবো, প্রয়োগ বস্তুগুলো নিতে হয়। বশীকরণে যাই, স্তম্ভনে যাই, যে ক্রিয়াতেই যাই, হুম। প্রয়োগ বস্তুগুলো তোমার কাছে অব্দি পৌঁছতে হবে। এটা তোমার না পৌঁছলে হবে না। আচ্ছা, এই বশীকরণটা কি খুব ইউজ হয়? এখন তো খুব বেশি হয়। বেশি হয়? আমাদের পেট চলার জন্য বশীকরণ খুব কার্যকর। কেন? বেশিরভাগই যজমান্ত বশীকরণের গল্প। কেন হবে না? তুমি রিচুয়ালকে ভাঙছো। এক জায়গায় বাজে, কিন্তু কিছুটা ভালো, জানো তো। আজকেই করছিলাম, মেয়েদেরকে এমনি ফোন দেওয়া হবে, ক্যামেরা ফোন দেওয়া বন্ধ। একটা স্টেটে, একটা স্টেটের একটা গ্রামে। আচ্ছা। খুব বেশি ডিসলাইক করতে পারি আমি, এটা নয়, কিন্তু এই কথাটা আমি কখনো মেয়েদের ডোমিনেট করছি না। আমি তো আমার ঘরেই আমি ভাই দামি ক্যামেরাওয়ালা ফোন দিয়েছি, ডোমিনেট নয়। আমি যদি আমার জায়গা থেকে দাঁড়িয়ে দেখি, তাহলে তোমাকে এই কথাটা বলবো। আগের দিনে ঘোমটা, মুসলমানদের হিজাব, এগুলো এমনি ছিল না গো। একটা কোথাও তো বাদ দিতে হতো। তো আমি যদি মেয়েটাকে নাই দেখতে পারি, তাহলে আমি এর মানে এর পিছনে খুচলিবাজি করতে পারবো না। মেয়েটার দোষ নয়, কিন্তু মেয়েটা তার নিজেকে আড়াল করছে, কারণ আমরা দোষী। আচ্ছা। খুজলিবাজি করতে পারবো না তো। তাহলে ওই মেয়েটার ছবিটা তুলে পোস্ট না করলে তো আমি ওটা দেখতে পাচ্ছি না, তাহলে ওর পিছন পিছন দৌড়বো না তো। আচ্ছা। দেখো, কালো মেয়ের পিছনে কেউ দৌড়ায় না, মানে এরা কুচ্ছিত মেয়ের পিছনে কেউ দৌড়ায় না, সব সুন্দরের পিছনে দৌড়ায়। তার মানে কি, আমার জিনিসটাকে যদি না দেখতে পেতাম, তাহলে তার পিছনে যেতাম না। একটা বিচ্ছিরি মেয়েকে দেখতে কেউ প্রপোজ দেয় না। আচ্ছা না, হ্যাঁ কি না? না, সত্যি এটা মানে 5টা প্রপোজ যদি সুন্দর মেয়ের কুচ্ছিত মেয়ের পিছনে যাবেই না, একটাও যাবে না, তাই না? হ্যাঁ।
তাহলে সেই ক্ষেত্রে যদি সামনে না আসে তাহলে ব্যাপারটা হতো না। সেই জন্যই ঘোমটা ছিল, সেই জন্যই হিজাব এসছে। আমাদের ঘোমটা, মা মাসিদের সবার ঘোমটা, সেই তাদের হিজাব ছিল, মানে এই বোরখা। এই তো কারোর কোনো কিছু খারাপ ছিল না, তারা অনেক বেশি সমাজকে সংগঠিত করেছিল। আজকের দিনে সেই বশীকরণটার প্রয়োজন কেন হচ্ছে? মানে ভেঙে যাচ্ছে, বিচ্ছেদ হচ্ছে। না, সবাই তো সামনাসামনি চলে এসেছে, সামনাসামনি এসে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হওয়ায় কি হচ্ছে, তুমি ঘরে সে আছে কিন্তু সারা বাইরের জগতের সঙ্গে ওই সেই নিঃশ্বাস ফেলা দিচ্ছে ছবি না। হ্যাঁ, এবার কি হচ্ছে, সেখান থেকে একটা পুরুষ, আমরা তো শয়তান জাতি, আমরাই তো শয়তান। সে তার ইচ্ছে করে সুন্দর একটা ছবি দিল, আমরা একটু পিছনে লাগলাম গিয়ে, তোমায় না খুব দেখতে সুন্দর লাগছে। সে ভাল লাগলো তার, কি তোমার নাম, এই করতে করতে গুটি 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 পায়ে ঢুকলো। সে বিবাহিত, জেনেও তাও গুটি 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 পায়ে ঢুকলো, ঢুকে গিয়ে খুঁজলে দিল, সংসারটা ভেঙে দিল। এখানে আমি মেয়েদের দোষ বলছি না, কিন্তু দোষী আমরা পুরুষরা, যে একটা সম্পর্ককে ভাঙার জন্য পিছন পিছন দৌড়চ্ছি। কোথায় একটু দেখলাম সুন্দর, আর লক লক করে জিভ নিয়ে লাল 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 করে কুকুরের মতন জিভ জ্বলাতে জ্বলাতে দৌড়লাম খাবারের পিছনে, বিস্কুটের পিছনে। এটা কি বিস্কুটের দোষ? কুকুরের ভাবনার দোষ। সেই রকমই মানুষ। তুমি আজকের দিনে, আগের দিনে কি বলতে, ও বন্ধু, আমার বন্ধু, এই আমার বোন না তোর পাড়াতে গেছে, একটু দেখিস, এই। আর আজকে তুমি ওই বন্ধুকে দেখতে বলো, ওই বন্ধুই তোমার বোনকে নিয়ে পালাবে। আগে কি হতো, তুমি বাইরে রয়েছো, আমার বন্ধুরা আছে, কিছু হলো, দেখ তো বাড়িতে কি হয়েছে। এখন আর সেটা, এখন ওই করে দেবে। এখন দেখো ওইটা ওই করছে। হ্যাঁ, ইনডাইরেক্টলি ওই করেছে, আবার তাকেই আমি বলছি বাড়িটা দেখাচ্ছি। একদম। বিষয়টা হচ্ছে এটাই, তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমায় আগে ছোবল মারবে। সে পুরুষ নারী নির্বিশেষে সম্পর্কের জায়গা ছেড়ে তুমি ছেড়ে দাও না, একটা বন্ধু পয়সা মেরে দিয়ে চলে যাবে। তোমার যদি পয়সা থাকে, দেখবে এখানে আজকে বন্ধুর উপরে বন্ধু বিশ্বাস করে না কেন, পয়সা, তুমি তার উপরে সব ছেড়ে দিয়ে তুমি কোনো কাজে যাও, এখন আর থাকবে না, ব্যাস গল্প। একটা স্টোরি এরকম আছে, পড়েছিলাম। স্টোরি কোনো ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের জীবনে এই ঘটনা আছে। না, আমি একটা স্টোরি পড়েছিলাম, সেখানে ছিল যে একটা বাবা ছিল, একটা তার ছেলে আছে। তো বাবাটা ঘরের বাইরে মানে বেরিয়ে গেছিল, ঠিক আছে, আর একটা ছোট একটা কুঁড়ে ঘর বানিয়ে, আর ছেলেটার কাছে পয়সা আছে। তো ওর বাবা যখন ঘর থেকে বেরিয়ে গেছে, তখন ছেলেটার কাছে একটা ডিমান্ড করে গেছে যে আমাকে, ওর যেহেতু পয়সা আছে, আমাকে একটা লাক্সারি কার আমাকে একটা কিনে দিই, ঠিক আছে। আর ছেলেটা বলছে তোমার কাছে তো পয়সা নেই, তোমার কাছে আমার কি ডিমান্ড থাকবে, তুমি আমার বাড়ির জন্য একটা তালা কিনে। এবার এবার লাক্সারি কার বলতে এমন একটা কারের দিয়েছে যেটা ওই ছেলের একবারে দেওয়ার ক্ষমতা, আর লোন টোন করেনি। তখন ওই বলছে ঠিক আছে, সেটা বাবা ছেলের সাথে তারপরে কথা হয়েছে, সেটা ঠিক আছে করবে। এবার ও বাবা বলছে তোর বন্ধুর কাছ দিয়ে তুই ধার নে, ঠিক আছে। এবার নিতে গেছে, এবার ওরও তালা, মানে ওর বাবারও তালা কেনার সেই পয়সাটা নেই। ঠিক আছে, আমারও তো সেম অবস্থা, তাহলে আমি আমার বন্ধুর কাছে একটা তালা কেনার ধার নিই, আর তুই তোর বন্ধুর কাছে তুই গাড়িটা কেনার ধারটা নে। তো এইবার তালাটা আলটিমেটলি বাবাই কিনে আনে, যে এটাই আমার বন্ধু, আমার যুগের সাথে যে এসে আমাকে তালা কেনার ধারটা দিয়েছে, আমাকে বিশ্বাস করেছে। আজকের দিনে সেটা হবে না তো, তোর সেটা নেই, না হবে না তো, কারণ আজকের দিনে সেই সাবজেক্টটা সেরকম জায়গায় পৌঁছেছে। সেই কারণেই তো আজকে এই বিশ্বাসগুলো নেই, এই জায়গা নষ্ট হচ্ছে, সেই শৃঙ্খলা ভেঙেছি বলেই আজকে বিবাহ ভাঙছে, সম্পর্ক ভাঙছে, সম্পর্ক রসাতলে চলে গেছে। আজকে ঘরে ঘরে সমস্যাটা তো এই একটাই কারণে, যেখানে একটা
প্রাচীর দরকার ছিল, মানে একটা স্টপ দরকার ছিল, সেই স্টপটা নেই। মাঝে মধ্যে ফেসবুকে দেখবে বলছে সুখের সংসার কোথায় হয়, নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করবে না, এই করবে না। একটা দিক দিয়ে বেশ কিছুটা ঠিক, ছেলেরা পুরো সতী পুরো ভালো এটা নয়, কিন্তু কোথাও গিয়ে আজকে যেখানে বাঁধ পড়ার দরকার ছিল সেই বাঁধটা ভেঙে গেছে, আর সেই বাঁধটা ভাঙায় সম্পর্কের বিচ্ছেদ ঘটছে, সম্পর্কের জায়গা খারাপ আসছে, বিবাহ বিচ্ছেদ, প্রেমজ সম্পর্ক তো এখন হরে ঘরে ভাঙছে, তাই আমাদের কাছে বশীকরণও হরে ঘরে আসছে। আচ্ছা, এই বশীকরণ দিয়ে কি কারুর সম্পর্ক ভাঙা দেওয়া যায়? বশীকরণ দিয়ে সম্পর্ক ভাঙা যায়, যায়। বিদ্বেষণও লাগে না। আচ্ছা। বশীকরণ দিয়েও সম্পর্ককে ভাঙা যায়। সেটা হচ্ছে তুমি তোমার স্ত্রী হুম সুন্দর সম্পর্কে আছো, হুম ধরো কোনো নারী তোমায় বশ করে নিল, তোমার সম্পর্কটা স্ত্রীর সঙ্গে ভালো থাকবে? না। তাহলে তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্কটাও তো খারাপ হলো, ভাঙতে চললো বা ভেঙে গেল। হুম। এই বশীকরণ দিয়েও কিন্তু সম্পর্ক ভাঙা যায়। তাই আচ্ছা। কারোর সঙ্গে কারোর বিদ্বেষণ করতে হলে সেই মানুষটাকে আবার অন্যদিকে বশীকরণে ভিড়িয়ে দাও, আর এদিকে বিদ্বেষণ করে দাও, দেখবে এখানে কেটে বেরিয়ে চলে যাবে। আলটিমেটলি তো মানে অনেকেই মানে এই জিনিসটা এমনই যে যদি ভালো কেউ হয় মানে পুরোটাই মানুষের উপর ডিপেন্ড করছে। পুরোটা নির্ভর করে তো মানুষের হ্যাঁ, উপর। আজকে কিন্তু- বশীকরণ করতে গিয়ে যখন আমরা ধরো একটা ঘোড়া নিচ্ছি, হুম ঘোড়ার মধ্যে তার ছবি দিচ্ছি, তালা দিচ্ছি, এই যে তালার গল্প করলে এই তালা দিচ্ছি, হুম তালার মধ্যে মন্ত্রপুত করে তাকে লক করছি, আমাদের অ্যাজাম্পশন যে এই সম্পর্কটাকে আমি আটকে দিলাম, আটকে দিয়ে চাবিটা যার কাছে দিলাম, মালিকের কাছে, এই চাবির অনুসন্ধানেই ওই তালা একে নিয়ে আসবে, এটাই তো ভাবছি। আমরা ঘোড়ার মধ্যে জিনিস করে প্রাণ প্রতিষ্ঠা করে ঘোড়ার মধ্যে সোলকে প্রতিষ্ঠিত করে, অ্যাজাম্পশন সোলটাকে প্রতিষ্ঠিত করলাম, করে কি বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, উল্টো ঘোরাও, কারণ সিধে ঘুরলে চলে যায়, তাহলে আসতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আমরা লাটাই কি ছাড়ছি, হ্যাঁ। লাটাই এরকম যাচ্ছে, হুম। ঠিক আছে, তাহলে যখন গোটাবো উল্টো তখন দিকে ঘোরাবে তখন তার আসবে। উল্টো দিকে ঘোরাতে হবে, যেদিকে গেছে তার উল্টো দিকে ঘোরাও, তাহলে জিনিস তোমার কাছে আসবে। আমাদের তো সেই উল্টো দিকে, আমরা যখন সুতো ছাড়ি এরকম যায়, তারপরে আমরা উল্টো করে ঘোরাই, অনেকে এরকম ভাবে ঘোরাই, আমরা এরকম ভাবে ঘোরাই। এই যে উল্টো করে ঘোরাচ্ছ, অর্থাৎ যেদিকে জিনিসটা যাচ্ছে তার উল্টো দিকে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ আমার কাছে ফিরে আসছে, অ্যাজাম্পশন তো। হুম তার মানে মনোশক্তি দিয়ে আমরা পঞ্চভূতে সেটাকে ছাড়ছি, সেই পঞ্চভূতের জিনিস তার মনের ভিতরে ছাপ প্রদান করছে, জলছবি স্পষ্ট হয়ে গেলে তখন এখান থেকে লিঙ্ক তার অবধি পৌঁছাবে। হুম। তার মানে এখানে যদি তোমার মন চঞ্চল থাকে তাহলে তুমি ওই জলছবি আঁকতে পারবে না সহজে, হুম। আঁকতে দেরি হবে, রেজাল্ট বেরোতে দেরি হবে। হুম। আবার যার জলছবি মন খুব স্ট্রং, খুব সুন্দরভাবে করছে, তার জলছবি তাড়াতাড়ি তৈরি হবে, তার রেজাল্ট বেরোবে তাড়াতাড়ি। তো এখানে কোথাও সময় দেওয়া যায়? সময় দেওয়া যায় না। তুমি মন্ত্র জপ করতে বসে তুমি যদি ভাবো ও আমাকে হাত ধরে ঘুরেছিল, ও আমাকে ছেড়ে চলে গেল, আর তার জন্য তুমি যদি কাঁদো, ওটা ভাবাবেগ নয়। হ্যাঁ, ওটাতে মন্ত্র জপটাই হবে না। তখন সেখান থেকে তোমার ফ্রিকোয়েন্সি বেরোবে না, সেই হ্যাঁ। ফ্রিকোয়েন্সি সেই পঞ্চভূতে যাবে না, সেই পঞ্চভূতে গিয়ে তাকে ব্লক করবে না, অর্থাৎ তার মধ্যে জলছবির সৃষ্টি করবে না বা জলছবির সঙ্গে লিঙ্ক তৈরি করবে না, সঠিকভাবে সকেটে ঢুকবে না প্লাগটা, দেন তোমার রেজাল্ট বেরোবে না, সময় নেবে। তাই নির্দিষ্টভাবে কোনোদিনও এই 2 দিন 5 দিন 2 মিনিট 4 মিনিটের ব্যাপারটা হতে পারে না, কারণ জিনিসটা তৈরি করতে গেলেও সময় লাগে। একটা ক্রিয়াকে যখন রূপদান করা হয়, যেরকম মাটির একটা মূর্তি তৈরি করতে গেলেই মাটি দিয়েই শুধু মূর্তিটা হয়ে যাচ্ছে এটা না, বিভিন্ন রকম জিনিস দেওয়া হচ্ছে, মাটিকে ধরে রাখার জন্য আঠার ব্যবহার করা হচ্ছে, তাকে সুন্দর করার জন্য তার উপরে রং চং চড়ানো হচ্ছে, শোকানো হচ্ছে, সময় দিতে হচ্ছে তাকে, সময় দিতে হয়। তো এখানেতেও সেই সময়টাই দিতে হবে তোমাকে। 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিটের পাল্লায় পড়লে তুমি 2 দিন বাদে তান্ত্রিকদের গালাগালি করবে, এটা তোমার চয়ন করার ভুল। বাজারে অনেক আম বিক্রি হয় ভাই, তুমি আমটা নেবে কোনটা সেটা তোমার উপর, তুমি চিনতে পারছো কিনা তোমার উপর। সব বাজারের লোকই বলবে যারা আম নিয়ে বসেছে তারা আমি শ্রেষ্ঠ, সেখানে টক আমও আছে,
সেখানে মিষ্টি আমও আছে, সেখানে আঁশালা আমও আছে, সেখানে সুন্দর মাংসওয়ালা আমও আছে, সেখানে সুগন্ধিওয়ালা সুমিষ্টিওয়ালা মাংসপুষ্ট হৃষ্টপুষ্ট আমও আছে, সেখানে দুর্গন্ধ টকলা ঝাঁঝালো আঁশালা এরকম আমও আছে। তো কোনটা তুমি নেবে সেটা তোমায় চয়ন করতে হবে। যারা আম বেচতে বসেছে তাদের কাছে সবার আমই সব থেকে শ্রেষ্ঠ। আচ্ছা, এই বিষয়ে একটা শেষ কোশ্চেন করব, সেটা হচ্ছে গিয়ে দুটো তান্ত্রিক, দুজনই তান্ত্রিক, ঠিক আছে? এবার এই দুজনের মধ্যে মানে কিছু মানে একে অপরকে বশীকরণ করতে পারে কি? দুটো তান্ত্রিক একে হ্যাঁ। অপরকে বশীকরণ করবে হ্যাঁ, মানে যখন দুজন সাধক চলে আসবে। হ্যাঁ। যদি সৌম্য সাধক হয় তাহলে কেউ কারুর ওপরে প্রয়োগ করবেই না, করবে না। না, সৌম্য সাধক। আর যদি অহংকারী হঠযোগী সাধক হয় তাহলে প্রয়োগ করবে। এবার সেটা করলে মানে এর ডিফেন্স কি হবে? যেরকম যদি ঠিক এই কেসটা তোমার বর্ণনা করতে গেলে তোমাকে বামাখ্যাপার সিরিয়াল দেখতে হবে, কারণ বামাখ্যাপার জীবন কাহিনী তো এমনি অবস্থা পড়তে পারবে না। আর যদি জীবন কাহিনী পড়ো তাহলে গুরু বামদেবকে ছোটবেলায় এক তান্ত্রিক বশ করতে চেয়েছিল, আচ্ছা। তার উপরে প্রয়োগ করেছিল। তো সে মা তারার আত্মাতে লীন ছিলেন, মানে মা তারার নামেতে বিভোর হয়েছিলেন। তো যার যে নামেতে অর্থাৎ তার আত্মা এ বিভোর হয়ে যায় তখন এখানেতে কাজ করে না। আচ্ছা। বুঝতে পেরেছ? তো এই যে বিভোর যদি হয়ে থাকে তাহলে তার উপর কাজ করবে না, এক। এবার হচ্ছে যদি দুটোই যোগী ক্রিয়া যোগী, দুজনেই ক্রিয়া যোগী, তো যার যোগ বেশি হবে সে প্রথম তো ক্রিয়া তার উপরে চালাবে। আর বাজবার রাস্তা যেটা আছে সেটা পূর্ণ আস্থা, তার ইষ্টদেবী আর তার গুরুর উপরে যদি আস্থা থাকে, চোখ বুঝে আস্থা থাকে। এই বাঁচাও, বিপদে পড়েছি বলে বাঁচাও, কে আছো মরেছি আমি পাঙ্গা নিয়ে, সবই কায়া মায়া ছায়া। হ্যাঁ এইটা থাকবে পেছনে মাথায়। হ্যাঁ। তো সেখানেতে তোমার বাজবার রাস্তা গুরুদেবই তোমার। কিন্তু সে গুরুদেব যে হবেন, মানে গুরুদেব যাকে তুমি বানিয়েছো তাকে তুমি সত্যি কি গুরুদেব মনে করছো, আর নাকি আমার সেই প্রবাদ গুরুদেব গরু নয় হাম্বা হাম্বা ডাকবে? তো গুরুদেব যদি তুমি মনে করে থাকো আর তুমি যদি তার সঙ্গে আত্মাত্মভাবে যুক্ত থাকো, দেখবে এখানে গুরুদেবকে সেখানে উপস্থিত থাকতে হবে না। গুরুদেব হয়তো জানেনও না, বা কিছু ওয়ার্ড এমন বলে দিয়ে যাবে সেটাই মাথায় ঘুরতে থাকবে, সেটাই বাঁচিয়ে দেবে, সেটাই কনফিডেন্স। সেটাই অটোমেটিক হয় এটা। মানে তোমাকে আমি ওভাবে বলতে পারবো না, তার কারণ এই বলে বোঝানোর বিষয় না। মানে এই গুরুদেবের আশীর্বাদ পাওয়া বলে বোঝানো সম্ভব নয়। এর গল্প, মানে এটা গল্প হলেও সত্য, একদম সত্য, আমার জীবনের ঘটনা। আমার যে গুরুদেব আছেন এই মুহূর্তে তিনি কোনোদিনও প্রচারের আলোতে আসতে পছন্দ করেন। আমার কোনো গুরু আজ পর্যন্ত যত গুরু ছিল আছেন, একটা মানুষও কোনোদিনও প্রচারের আলোতে আসতে চান। আমি এক অধম যে প্রচারের আলোতে আসি। মজার বিষয়, আমার গুরু এখনো, মানে আমার যিনি গুরু আছেন তিনি, মজার বিষয়, তার যত ভক্তরা তার কাছে আসে আমার এই পডকাস্ট এগুলো দেখায়, এই দেখ আমার শিষ্য কত বড় হয়েছে। তো বিষয় দেখো, সে তো গুরুর কাছে লোক এসছে, তাহলে শিষ্যর কাছে তো লোক আসার ব্যাপার নেই, সেই লোকটা তো শিষ্যর কাছে আসবে না। তো গুরুর আমাকে দেখিয়ে লাভটা কি? তিনি আপনাকে বানিয়েছেন অতটাই ব্যাপারটা বোঝো। তিনি তো কাউকে দীক্ষাও দেবেন না, শিষ্য বানাবেন না, এই ধরনের জিনিস 2 মিনিট বসলে তাড়িয়ে দেয়, এই বেরো হয়ে গেছে, যা 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 শেষ। সব খেল খতম, পয়সা হজম, যাও যাও ইহা সে। 10 মিনিট বসতে দেবে না তোমাকে। তার মানে ব্যাপারটা তোমাকে বোঝে, সে প্রচারের আলোতে আসবেই না, পছন্দই না। গুরুরা এরকম। তো এ তো জীবিত গুরু, আমার দেহ রাখা গুরু। যখন আমার ক্লায়েন্টের কাজ একদম আটকে যায়, মানে আমার কাছে আর নেই কোনো প্রয়োগ, মানে আমি আমার জীবন দশা যত প্রয়োগ শিখেছি, জানি, বুঝি, গত জন্ম যা যা আমার কাছে তুনিরের বান আছে সব শেষ।
বা আমার কাছে যা আছে সেটা দিয়ে রেজাল্ট বেরোবে না, আচ্ছা। দুটোর একটা। হুম। এই অবস্থায় গুরুদেব কিন্তু নিজে আসেন কাজ করতে, এবং আমাকে স্বপ্নের মধ্যে তিনি পুরো কাজটা করে দিয়ে যান। এ তো ভাগাল, এইটা দিয়ে এইভাবে এইভাবে করবা, হুম। মানে করছে কিন্তু আমাকে দেখাচ্ছে, ধরো সাবজেক্ট বশীকরণ, হুম। এটা এখানে পুততে হবে, এটা দিয়ে এইভাবে এটা হইব, এটা এ হইব, এভাবে কাজটা হইব। মানে কাজটা করলো, কিন্তু কাজটা করে দিয়ে তার রেজাল্টও বেরিয়ে গেল, আর আমাকে শিখিয়েও গেল, যা আমি তার জীবিত থাকা অবস্থায় শিখিনি। আচ্ছা। তার জীবিত থাকা অবস্থায় আমি শিখিনি। হুম। আজকে 1 টাকার কয়েন দিয়ে তিনি আমাকে একটা ক্রিয়া শিখিয়ে গেছিলেন, যেটা আমি আমার বাড়িতেই করি। সর্বসাগুলো আমি একজনের বাড়িতে ওটা করেছিলাম। 1 টাকার কয়েন দিয়ে ধনদা ক্রিয়া, লক্ষ্মীকে আনার ক্রিয়া। ওই 1 টাকার কয়েনটাও খরচা হবে না। হ্যাঁ, ওই 1 টাকার কয়েন দিয়ে একটা যন্ত্র মঙ্কন করার আছে, মানে এটা ক্রিয়া আছে, মন্ত্র জপ আছে, এই চিজ দেখিয়ে গেছিলেন। আজকেও সে রাজপ্রাসাদের মতন বাড়ি বানিয়েছে মাটির ঘর থেকে। আর আজকেও আমি অ্যাডভেস্টারের চালের বাড়ি থেকে 3 তলা বাড়ি। আচ্ছা। আজকেও সেদিনের অশোক সিনহা, আজকে অশোক মহারাজ। তো এগুলোর অনেক বড় দাম আছে। তাই গুরুর উপরে যদি তোমার সেই বিশ্বাস থাকে, গুরু দিয়ে যাবেন। আর মজার বিষয় দেখো, গুরু কিন্তু সেদিন জীবিত অবস্থায় দেননি আমার ওটা, স্বপ্নে। হ্যাঁ। আর এটা মনে রাখো কি করে, মানে একে এই আগে, এখন তো বস মানে এত বিচ্ছিন্ন। তোমাকে এই মজার গল্পটা বলি। আগে আমি মাথার গোড়া খাতা পেন রাখতাম, আচ্ছা। যা দেখতাম লিখতাম, চলো এটা তো হয়ে গেল। এই মোবাইল এসে কত হারামজাদা জিনিস এসছে তুমি জানো? আমার জীবন দশায় একটা বড় জিনিস গন্ডগোল করেছে। এখন অভ্যেস যা আছে চক করে ছবি তুলি, ও হয়ে গেল, হ্যাঁ পরে লিখে নেবো এখান থেকে, এই তো গল্প। হ্যাঁ। কিছু দিলে টাক ছবি তুলে না, পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ। তো স্বপ্নে আমাকে এই মন্ত্র দিয়েছে, এই মন্ত্রগুলো পড়বি, আমি ওর টাক তুলে নিয়েছি, ব্যাস টক হয়ে গেছে। ওটা মনে থাকে। আরে মন্ত্রটা কি হয়, যখন বলে তুমি শুনছো দেন রিপিট করছো না, মাথায় ঘুরতে থাকে আর তোমার ঘুমটা ভাঙে। ওই সময় তুমি ওই যে মন্ত্রটা লিখে নিলে পুরোটা, হয়ে গেল, গল্পটা শেষ, তুমি এবার ঘুমিয়ে পড়ো, গল্প শেষ, তুমি লিখে নিয়েছো। এখন লেখার বদলে তো মোবাইলের ছবি তোলা হয়েছে। না, আমি তো স্বপ্নেও ছবি তুলে নিয়েছি। গন্ডগোলটা কোথায় বোঝে, আমি তো টক তুলে নিয়েছি, ব্যাস। এবার তো ঘুম ভেঙে গেছে, এবার মন্ত্রটা কোথায়? কারণ আমি তো রিপিট করিনি, মাথায় আমি কন্টিনিউ রিপিট করব, গুরু দিয়েছে আর সেটাকে তো মানে দিচ্ছে। এবার কি হচ্ছে, গুরু ধরো কোনো কিছু বলছে শ্লোক, এবার তুমি রিপিট করছো, রিপিট করতে 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 ঘুম এবার তোমার হালকা হচ্ছে, আর তুমি মন্ত্র রিপিট করছো, এই করতে 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 ঘুমটা ভাঙবে। যখন ঘুমটা ভাঙছে তখনও তুমি রিপিট করছো, ঝাপ করে উঠে লিখতে শুরু করলে, রিপিট করে লিখে নিলে। এবার যেই চোখ বুঝবে তুমি ভুলে যাবে, কিন্তু আধা কাঁচা অবস্থায় চলে যাবে, তুমি আর ওটাকে টানতে পারবে না, কিন্তু ওই লেখা যেটা আছে তুমি রয়ে গেল। এবার আমাদের এই বদ অভ্যেস কি হয়েছে এখন, এখন আর খাতাও থাকে না, টক ফল তো টক তুলে নিলাম, সেট তুলে নিলাম, হয়ে গেল। এখন আর মাথার পেছনে খাতা পেন থাকে না, হ্যাঁ। টক করে টক করেছি আমরা, টক হয়ে গেছে, আঙুর ফল একদম মিষ্টির বদলে টক। এরকম হয়েছে সত্যি? অরিজিনালি হয়েছে, বলছি তো আমি, সত্যি হয়েছে একদম কোনো মিথ্যে কথা বলছি না। আমি যা তোমাদের আজ পর্যন্ত যতটুকু ধারা তুলেছি তা আমার জীবনে ঘটা ধারা বলছি, এটা হয়েছে আমার। মিস হয়ে গেছে মন। হ্যাঁ, আমার জীবনে এরকম ব্লান্ডার আমি কখনো করি না, যেটা আমার হয়েছে। আচ্ছা আচ্ছা। ব্যাস, গল্প শেষ। আর ওইটা আর সেকেন্ড টাইম না, দেবে না কোনোদিনও, আর হবে না। আমাকে পরিষ্কার এরকম বলছে, এটা করতে হইব, এই জিনিস, এই শ্লোক করতে হইব, করো তুমি, তোমার এই সমস্যা দিয়ে বেড়ে যাবা। ব্যাস, আমি তো টক। একটা তুমি বোঝো, একটা সাবর মন্ত্র পাবা অত সুন্দর, তাকে আমি টক করে দিয়েছি। মানে জীবনে কত বড় ব্লান্ডার এটা তুমি জানো না।
লোকে মন্ত্র ক্রিয়া পায় না, হুম, জীবন বেরিয়ে চলে যাবে, বর্তে যাবে তোমার একটা মন্ত্র পেলে, সে জীবনের সে পেলো না, আর আমি পেয়ে হারিয়ে গেলাম। আমি এর আগে মা বগলার মন্ত্র পেয়েছি, হুম, যা একদম কাজ করে, পুরো একদম চাবুকের মতন কাজ করে। আমি চামুন্ডার মন্ত্র পেয়েছি, যা চাবুকের মতন কাজ করে। হুম, আমি যে জিনিসটাকে বিশ্বাস করি না হুম। তার মন্ত্র পেয়েছি। কি আপনি আবার কি বিশ্বাস করেন না? কি বিশ্বাস? কালপুরুষ, কালপুরুষ? তন্ত্রের ক্ষেত্রে আচ্ছা। বিশ্বাস করি না, কিন্তু আমি কালপুরুষের মন্ত্র পেয়েছি, আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তার পরে ডেসক্রিপশন পেয়েছি আমি, যে হ্যাঁ কালপুরুষ সাবজেক্ট আছে, কালপুরুষ হয়। এই কালপুরুষটা কি জিনিস, মানে অ্যাকচুয়ালি কি জিনিস? কালপুরুষ হচ্ছে এক তান্ত্রিক, তিনি দেহ রাখলে, এক সাধক, তান্ত্রিক নয়, সাধক তান্ত্রিক, হুম, দেহ রাখলে সে যদি কারোর দুনিয়াতে আসতে চায়, সেটা কালপুরুষ রূপে আসে। আচ্ছা, ব্রাহ্মণ দেহ রাখলে ব্রহ্মদৈত্যী অকাল। কিন্তু হুম। এই ধরো আমার গুরুদেব, হুম, আমার গুরুদেব যখন আসবেন আমার কাছে থাকবেন, আমার সব কাজ করে দেবেন, হুম। তখন তিনি কালপুরুষ রূপে থাকবেন। আর তার জন্য মন্ত্র ছিল? হুম। আচ্ছা। মজার বিষয়, সেই মন্ত্রের মধ্যে একটা ফল দিয়েছিল, একটা ফল, যে ফলটা আমি প্রথমে বুঝিনি, আমার কাছে আছে, আমি পেয়েছি কোনোভাবে। আচ্ছা, এটা কি মানে এই মন্ত্রের মধ্যে কি সবাই পাবে এই ফলটা, না আপনি? আমি পেয়েছি সেই ফলটা। সেই ফলটাকে আমি যখন জিজ্ঞেস করছি যে এই ফলটা কেন, হুম, মন্ত্র, ফলের ছবি, পুরো মন্ত্র, হুম, আমি তাকে জিজ্ঞেস করছি এই ফলটা কি, তখন ওই ফলটাকে বলছে এই ফলটা এইটা, কোড, আচ্ছা, কোড দেন ডিকোড। হুম, তাহলে ফলটা তোমার এইখানে, তাহলে ডিকোডের ওয়ার্ড ওখানে। আচ্ছা, মানে তালার চাবি, তবে গিয়ে মন্ত্র চললো। আচ্ছা, সাবজেক্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে ফলটা তোমার এখানে থাকবে। ফলটা এখানে, হ্যাঁ, দেন ফলটা ঘোরালে ডিকোড বেরোলো, হ্যাঁ, তবে গিয়ে মন্ত্র পুরো উচ্চারণে এলো, নাহলে ঘপ। নাহলে হবে না। তো যে কালপুরুষটাকে আমি বিশ্বাস করতাম না কোনো এক সময়, হুম, সেই কালপুরুষও তো স্বপ্নে পেয়েছি। আচ্ছা, আমি হিন্দু মুসলিম মেশানো একটি মন্ত্র পেয়েছি, যেটা বশীকরণের ক্ষেত্রে ব্যবহার হয়। বশীকরণের ক্ষেত্রে? ফকির বাবার একটা মন্ত্র, চিনি না তাকে, জানি না। আমি স্বপ্নে সিদ্ধ অবস্থায় গুরু সেকে তোমার ব্রহ্মদৈত্যীকে পেয়েছি, তিনি মাস্টার মশাই, তিনি বলেছেন আমার কাজ করে দিয়ে যাবেন। তাই না ব্রহ্মদৈত্যের ক্রিয়া করা হয় এখন, হুম, স্বর্ণাসনে তাকে বসতে দিতে হবে, ক্রিয়া হবে। আমি এটা সিদ্ধি করিনি, আমি অটোমেটিক পেয়েছি। এবং খুঁজতে খুঁজতে মাস্টার মশাই আদি কোথায় সেটা পেয়েছি। আদি? হ্যাঁ, তিনি আদি কোথায় থাকেন সেটা আমি খোঁজ পেয়েছি। আচ্ছা, ধনিয়াকালীতে থাকেন তিনি, তার আদি স্থান এখন ধনিয়াকালীতে, সেখান থেকে তিনি আসেন। তো স্বপ্নেই পেয়েছি এগুলো। আচ্ছা, এরকম কোনো কিছু আছে যেটা আপনি মানে মুসলমানদের থেকে পেয়েছেন? এই যে ফকিরটা বললেন যেরকম, এটা আমার বাবা তো সুলেমানি বিদ্যা করতেন, হিন্দু বিদ্যার সাথে তো আমার বাবাই সুলেমানি ক্রিয়া প্রয়োগ করতেন। হুম, ওই যে আত্মাকে মেরে দেয়ার যেটা বলছেন, হ্যাঁ, চার রাস্তার মাঝখানে, তা প্রথম এপিসোডেই বলা আছে। হ্যাঁ, তা আমার বাবাই তো সুলেমানি বিদ্যা করতেন। আমি বাবার থেকে অনেক বিদ্যা পেয়েছি। বাবা চলে যাওয়ার পর তার ডায়েরি গুলো, সেই সময় তো আমি ডায়েরি ঘাটতাম না, তো তার ডায়েরি ঘেটে আমি কত সাধনা পেয়েছি, কত বিদ্যা রয়েছে তার মধ্যে, তার দেওয়া জিনিস আমাকে দিয়ে গেছে, আচ্ছা, সেগুলো পেয়েছি, না পাওয়ার কিচ্ছু ছিল না। এই যে তন্ত্রে কি সব সব সমান, মানে হিন্দু যা হিন্দু সেই মুসলমানের তন্ত্র তো একটা স্পিরিচুয়াল ব্যাপার। স্পিরিচুয়াল, এখানে কি সব সমান, মানে এখানে ভেদাভেদ কিছু আছে? মানে কোথাও করা উচিত না আমাদের অ্যাকচুয়ালি, এখানে কি? বলছি 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 হুম, তুমি যেটা বোঝাতে চাইছো, তো অ্যাকচুয়ালি আমার উদাহরণ দিয়ে কথা বলার বদ অভ্যাস। ছুরি দেখেছো, বটি, বটি, হ্যাঁ, তোমার বাড়িতে বটি আছে? হ্যাঁ, তোমার বাড়ির বটিটা মুসলমানের বাড়িতে দিলে কি হবে সেটা? বটি থাকো, সেটা খ্রিস্টানের বাড়িতে দিলে বটি থাকো, তার কার্যকারিতা, কাটা, ফল কাটা? পরিবর্তন হলো কোথাও? না। শক্তি তুমি যে রকম অর্জন করবে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, হুম, যে ধর্মের যা হোক, আদিবাসী হোক,
হুম তোমার শক্তি কি আছে সেটার উপর নির্ভর করবে তার প্রয়োগ। তন্ত্রটা তো প্রয়োগ, হুম। সাধনটা হচ্ছে শক্তি। হুম তো যে বিদ্যাতেই তুমি যাও তার শক্তি। আজকেই আমার সকালবেলা একজন ক্লায়েন্ট এসছে, বলছে আমার শরীরের উপরে জিন আছে। তার আগে আমি তাকে আমাদের হিন্দু টার্মে বুঝালাম যে তোর ওপরে নেগেটিভ এনার্জি আছে, তোর উপরে হাবাস হয়েছে। অ্যাকচুয়ালি হাবাস বেশিরভাগটা মেয়েদের ওপরেই প্রয়োগ হয়, একটা ছেলের ওপরে হাবাস প্রয়োগ হচ্ছে, রেগুলার তার সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে। আমি বললাম তোর উপরে হাবাস। তো তারপরে তার কিউরিয়াসিটিতে আমার উপরে কোনো জিন আছে, মানে আস্তে আস্তে তাকে ডিসব্যালেন্স করে রেখেছে, এরকম হয়ে যাচ্ছে। আমি বললাম দেখ বাবা, জল আমরা বলি, জলকে বাংলায় আমরা জল বলি, হিন্দিতে কি বলি, পানি, ইংলিশে ওয়াটার। পরিবর্তন হলো কোনো কিছুর? না জল মানে একই জিনিস। সাবজেক্টের পরিবর্তন হলো কি? না না একই জিনিস, শুধু ভাষার পরিবর্তন হলো। সেরকম কম্পোজিশন সেম। হ্যাঁ, তার কম্পোজিশনটা ওইটাই। তো সেরকমই ওই মুসলিম ভাষায় জিন, আমাদের ভাষায় প্রেত, পিশাচ। হ্যাঁ, আর তো কিছু না। তাদের ভাষায় যা, আমার ভাষা তো সেই সাবজেক্টটা অন্য, ভাষাটা অন্য, কিন্তু সাবজেক্টটা তো ওটাই। আচ্ছা, বুঝতে পেরেছো? তাই হিন্দু তন্ত্র শক্তিশালী, মুসলিম তন্ত্র কমজোরি, মুসলিম তন্ত্র শক্তিশালী, হিন্দু তন্ত্র কমজোরি, বাইবেলের ওটা শক্তিশালী না। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক একক মহাবিদ্যার মধ্যে চলে আসে, মানে একক তন্ত্রবিদ্যার মধ্যে আসে। আমাদের দশ মহাবিদ্যার প্রত্যেকটিও কিন্তু একক তন্ত্রবিদ্যা। আচ্ছা, দশ মহাবিদ্যার প্রত্যেকটি অধ্যায় একক মহাবিদ্যা। তুমি শুধু বগলা দিয়ে শত্রু স্তম্ভন করা যায় এর কোনো মানে নেই। বগলা দিয়ে ধনদাও করা যায়, বগলা দিয়ে মারণও করা যায়, বগলা দিয়ে বিয়ের জায়গাও করা যায়। তো যার যেটা আদিষ্ট দেবী, যার বগলা দেবী আদিষ্ট, সে বগলা দেবীকে দিয়ে সবকিছু করছে। যার ধূমাবতী আদিষ্ট, ধূমাবতীর হিস্ট্রি দেখো, গিয়ে খুঁজে বার করো, সেখানেও দেখবে এখানে ধনদা ক্রিয়া হচ্ছে, সেখানেও দেখবে শত্রুর উপরে নিধন ক্রিয়া চলছে। আচ্ছা, আপনার কি ধূমাবতী সাধনা কিছু আছে? আমি ধূমাবতী সাধনা করেছি। এর আগে তো আমরা পডকাস্টে, আমি তো তোমাদেরই পডকাস্টে, তোমাদের অনুষ্ঠানেই তো আমি আলোচনা করেছিলাম যে আমি আমার গুরুদেব যখন, এক গুরুদেব ছিল, তার ছিল বলতে গেলে ছিলই, কারণ তিনি তো আর নেই, দেহ রেখে ফেলেছেন। জীবন দশা তার খুব ছোট, সুমনদা। তো যখন শুরু আমার সেই সুমনদার, তখন ধূমাবতী সাধনার জন্য সবের দরকার, সব আমি পাচ্ছি না। খুব টাফ ব্যাপার না, কলকাতার বুকে দাঁড়িয়ে তখন সুমনদাও চেষ্টা করলো, তো একটু টাফ হচ্ছিল, কারণ সব বাড়িতে এনে সাধনা করাটা একটা কঠিন বিষয় হয়ে যাচ্ছে। তো একদিন সুমনদা মাথাটা তার কাটলো। সুমনদা বলে, ধর শালা, তোর সবের দরকার নেই, তুই আমার বুকের ওপরে বস, আমি তোর সব। ধূমাবতী সাধনা এটা এবার পরে একটা এপিসোডে শুনবো তিনি করিয়েছিলেন। হ্যাঁ, এটা পরে একটা এপিসোড নিশ্চয়ই শুনবো। তো ধূমাবতী সাধনা আমি আমার জীবন দশার শুরুতে তখন করেছি, একদম শুরুর দিকে আমি তখন করেছি। তখন বয়স 20-22 এরকম হবে। আজ তো 50-এর কাছাকাছি, তখন 20-22-এর বয়সে, ওই সময় আমি ধূমাবতীর সাধনা করেছি। আচ্ছা, ম্যাক্সিমাম এক বছরে সব থেকে এমন কোন বছর গেছে যেখানে আপনি সব থেকে বেশি সাধনা করেছেন? সাধনা রেগুলার মেনটেনের জিনিস, রেগুলার মেনটেনের সাধনা তোমাকে করতে হয়। সাধনার মধ্যে দু ধরনের সাধনা হয়, সিদ্ধ সাধনা, জপ সাধনা। জপ সাধনা ছোট ছোট হয়, 3 দিনের হয়, 1 দিনের হয়, 7 দিনের হয়। সিদ্ধ সাধনা কোনো টাইম লিমিট নেই, ও সিদ্ধির ওপর নির্ভর করে। আর জপ সাধনা সেগুলো সিদ্ধির ওপর নির্ভর করে না, সেগুলো তিথিক্ষণ, বার, মুহূর্ত আর হচ্ছে সংখ্যা। এত সংখ্যা শেষ, তোমার শেষ। সিদ্ধি সাধনা এইভাবে তুমি হিসেবেই করতে পারবে না যে কতগুলো করেছি, এরকম মাথায় নেই আমার। কারণ
যখন যখন আদেশ হয়েছে তখন তখন আমি বসেছি, যখন যখন আদেশ হয়েছে তখন তখন আমি শ্মশান গিয়ে ধরেছি, শ্মশানে করেছি। যেরকম যেতে হয় এখন শ্মশান, এই যে দেখছো না খুব ধূপধাপ আমি পালিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, শ্মশান যেতে হচ্ছে আমাকে। এখন আদেশ চলছে, তাই আমাকে শ্মশান যেতে হচ্ছে আচ্ছা, সাধনার শ্মশান জন্য। সাধনা শ্মশানে সাধনা তো এক না, তার মানে? না, শ্মশানে সাধনা শ্মশানে সাধনা, আর শ্মশান সাধনা শ্মশান সাধনা। আজকে আমি যেটায় যাচ্ছি সেটা শ্মশানে সাধনা। ও, হুম, আর আমি ক্রিয়ার আগে যখন ক্রিয়া করতে যাই তখন শ্মশান সাধনা। আচ্ছা, ঠিক আছে, ওই যজ্ঞ করার আগে আমি যে জপটা করি সেই জপেতে একটা মাসান সাধনার জপ থাকে, মাসানকে জাগানোর, সেই মাসানকে জাগানোর জন্য একটা সাধনা করতে হয়, যেখানে তুমি সিদ্ধি লাভ করলে তখন ওই মন্ত্রেতে মাসানকে জাগাতে পারে। এটা হচ্ছে শ্মশান সাধনা। আর শ্মশানে গিয়ে সাধনাটা শ্মশান। সেটা আপনি এখন যাচ্ছেন বারবার? হ্যাঁ, এখন তোমার এক সাধনাতে সেইভাবেই দৌড়চ্ছি আমি। মাঝে মধ্যে প্রত্যেক মাসেই আমাকে কম বেশি একটুখানি যেতে হয়, সবাইকে না জানিয়ে যেতে হয়, তাই না জানিয়েই তো যাই, মানে জানানো যাবে না, এটাই রিচুয়াল হয়েছে। তাই আমি আমার সব প্রিয়জনদেরও কোনোভাবেই জানাতে পারি না আমি কখন বেরিয়ে যাচ্ছি। সেখানে কিছুটা আশ্রয় নিতে হয়, মিথ্যের কিছু করার নেই আমার, এটাই রিচুয়ালের মধ্যে পড়ে রয়েছে। তাই হয়তো আমি, আমার লোকেরা বাড়ির থেকে শুধু জানে যে আমি সংসার চলে যাচ্ছি, করতে হচ্ছে এটা। যখন যখন যেরকম আদেশ হয় তখন তখন তোমাকে সেইভাবে। তাহলে একজনের অনুরোধে আজকে বশীকরণ নিয়ে মহারাজ আলোচনা করবে। আশা করি এই আলোচনাটা, এই এপিসোডটা আপনার খুব ভালো লেগেছে। আর আরো ইন্টারেস্টিং এপিসোড পরের সপ্তাহে মহারাজ আনতে আমাদেরই মেডিটেল লেজেন্ড ওয়াইটি চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তার আগে উপরে আই বাটনটা ক্লিক করে আগের এপিসোডটা দেখে নেবেন। আর নিচে যেই ভাসছে আইকনটা, ওটাই কিন্তু মহারাজের সব এপিসোডের প্লেলিস্টটা দেওয়া আছে। ওটা ক্লিক করলেই আপনি কিন্তু এপিসোডগুলো পর পর দেখতে পাবেন। তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেল লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।